আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের এমসিকিউ ওয়ান শট প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস এই অধ্যায়ের উপরে। জুলজির প্রথম অধ্যায় এবং তোমাদের এইচএসসি পরীক্ষা চলমান এবং এইচএসসি পরীক্ষা তোমরা ইনশাল্লাহ দিবা সামনে। তো তোমাদের এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে একটা ভালো আইডিয়া থাকা উচিত। সেজন্য আমি এই অধ্যায়ে মোটামুটি যতগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ আছে সবকিছু ইনশাল্লাহ পড়ানোর চেষ্টা করবো। আচ্ছা, মোটামুটি একটা বেসিক আকারে এবার একটা কথা বলে রাখি ভাই, আমাদের ভাইয়ার মেডিকেল কোর্সের নাম হচ্ছে টার্গেট ডিএমসি। তো যারা যারা মেডিকেল এডমিশনের যারা প্রত্যাশী তারা ইনশাল্লাহ আমাদের সাথে এই টার্গেট ডিএমসি কোর্সে এডমিট হতে পারো। বাংলাদেশের সবচেয়ে অনলাইনে সবচেয়ে কি বলে কম প্রাইসে অ্যাকচুয়ালি আমরা এই কোর্সটা আনছি, সবচেয়ে কম প্রাইসে যারা যারা আছে বাকি সবার তুলনায়, এবং সার্ভিসের দিক থেকে ইনশাল্লাহ টপ নচ হবে ইনশাল্লাহ। কোনো কিছু এমন নাই যে এই কোর্সে নাই, মোটামুটি সব কিছুই আছে। আমাদের মেন বইগুলো বই পড়ানোর পাশাপাশি অনুশীলনের এমসিকিউ আলাদা ক্লাস, আমাদের দাগানো বই পিডিএফ সুন্দর মতো, এরপর হচ্ছে আমাদের এক্সট্রা যে বইগুলো আছে ওগুলোর মধ্যে বাছাই করা তথ্য, যে তথ্যগুলো তোমার এক্সট্রা পড়া লাগবে, যে তথ্যগুলো পড়লে মোটামুটি তোমার এডমিশনটা আপাতত কাভার হবে। তো ইনশাল্লাহ এই কোর্সটা তোমার জন্য ইনশাল্লাহ বেস্ট ডিসিশন হতে পারে টার্গেট ডিএমসি। আচ্ছা, আর যারা 25 ব্যাচের আছো তোমাদের কিন্তু মাস্টার বায়োলজি কোর্স চলতেছে, মানে শুরু হচ্ছে ইনশাল্লাহ 7 জুলাই থেকে। সো মাস্টার বায়োলজি কোর্সটা তোমরা এনরোল করতে পারো। টোটাল বোটানি অ্যান্ড জুলজির একটা কমপ্লিট প্রিপারেশন। ওকে ভাইয়া, শুরু করি। ওকে, ফার্স্টে হচ্ছে নিচের কোনটি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়? প্রাণী বৈচিত্র্য শুরুতেই প্রকারভেদের কথা বলা আছে। আমরা জানি ভাইয়া প্রাণী বৈচিত্র্য, এই প্রাণী বৈচিত্র্য মূলত 3 প্রকার। প্রাণী বৈচিত্র্য মূলত 3 প্রকার, এটাকে আমরা সংক্ষেপে লিখি বাবজি দিয়ে। বাবজি, বাবজি, বাবজি মানে বতে বাস্তুতান্ত্রিক, বতে বাস্তুতান্ত্রিক এই যে এটা, পতে প্রজাতিগত এই যে এটা, জিতে জিনগত মানে এইটা। তাহলে 3টা তো চলে গেল, বাকি আছে কোনটা? এইটা শ্রেণীগত বৈচিত্র্য, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ এইটা আমাদের বৈচিত্র্যের প্রকারভেদের মধ্যে পড়ে না। আরেকটা এমসিকিউ খেয়াল করো, এই 3টার মধ্যে মাঝখানে যেটা আছে এটাই হচ্ছে মৌলিক ধাপ। মনে রাখবা, এই 3টার মধ্যে মাঝখানে যেটা আছে এটাই হচ্ছে মৌলিক ধাপ। পরীক্ষা অনেক সময় আসে জীববৈচিত্র্যের মৌলিক ধাপ কোনটা, উত্তর হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, মাঝখানে যেটা আছে। হ্যাঁ, তো প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে আমি একটু পরে দেখাচ্ছি 2টা শব্দ আছে, একটা অন্ত একটা আন্ত। আন্ত মানে কি? ধরো ভাইয়া গরু, গরু এবং ছাগল 2টা ভিন্ন ভিন্ন প্রজাতি, তাই না? তাদের মধ্যে যে বৈচিত্র্য তাকে বলে আন্ত। আন্ত মানে ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে। আরেকটা শব্দ আছে অন্ত, যেমন মনে করো সাদা মানুষ কালো মানুষ, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, দুজনই মানুষ, মানুষের মধ্যে বৈচিত্র্য, এটাকে বলে অন্ত। তাহলে একই প্রজাতির মধ্যে হলে, খেয়াল করো ভাইয়া, একই প্রজাতির মধ্যে হইলে, একই প্রজাতির মধ্যে হলে অন্ত, আর যদি ভিন্ন প্রজাতির মধ্যে হয় তখন তাকে আমরা বলবো আন্ত। ঠিক আছে, ওকে, অনেকগুলো এমসিকিউ বললাম। প্রাণী জগতের ভিন্নতার কারণ কি? ভাইয়া এই যে প্রাণী বৈচিত্র্যই তো ভিন্নতার কারণ। এখানে তুমি তাকিয়ে দেখো, আমরা যে 3টা পড়ছি বাবজি দিয়ে, বাস্তুতান্ত্রিক, পতে প্রজাতিগত, জিতে জিনগত। বাস্তুতান্ত্রিক প্রজাতিগত জিনগত, এই 3টার মধ্যে একটাই আছে এখানে, এই যে প্রজাতিগত বৈচিত্র্য। এই বৈচিত্র্যের কারণেই ভিন্নতা, তাই না? বাকিগুলো তো আমাদের এই 3টার মধ্যে একটাও নাই। সো আমাদের এই একটাই আছে, এটাই উত্তর। ঠিক আছে, খুব ইজি। আচ্ছা, চলে আসি দেখো, রয়্যাল বেঙ্গল টাইগার মানে বাঘ, বাঘ এবং সিংহের মধ্যে কোন ধরনের ভিন্নতা বিদ্যমান? বাঘ এবং সিংহ মানে ভিন্ন ভিন্ন প্রজাতি, এটা কি অন্ত হবে? না, অন্ত মানে একই। তাহলে কি হবে? আন্ত। এই যে আন্ত, কি হবে? আন্ত। আন্ত মানে ভিন্ন, বাঘ এবং সিংহ। যদি বলতো শ্বেতাঙ্গ মানুষ কৃষ্ণাঙ্গ মানুষ, দুজনই মানুষ, মানুষের মধ্যে পার্থক্য, তাইলে হয়তো অন্ত প্রজাতিক। অন্ত মানে একই, একই প্রজাতির মধ্যে মানুষের মধ্যেই পার্থক্য। ঠিক আছে, ওকে। প্রাণীবিদ্যার জনককে? খুবই ইজি, খুবই ইজি। প্রাণীবিদ্যার জনক আমাদের সেই মহান ব্যক্তি এরিস্টটল। ঠিক আছে, এরিস্টটল, খুবই ইজি। উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস। আচ্ছা, গেল। আর বিবর্তনবাদের জনক হচ্ছে ডারউইন। বিবর্তনবাদ, ক্যারোলাস লিনিয়াস বাদ গেছে, ওরে বাদ দেবো কেন? আর নামকরণবিদ, নামকরণের জনক, তাই না? আমাদের দ্বিপদ নামকরণের জনক ক্যারোলাস লিনিয়াস। তো সবগুলো বলে দিলাম। দ্বিপদ নামকরণ ক্যারোলাস লিনিয়াস, থিওফ্রাস্টাস উদ্ভিদ বিজ্ঞানের জনক, এরিস্টটল প্রাণী বিজ্ঞানের জনক, ডারউইন বিবর্তনবাদের জনক। আচ্ছা, কোন ক্ষেত্রে ক্যারোলাস লিনিয়াসের অবদান সবচেয়ে বেশি? ক্যারোলাস লিনিয়াস এই যে শ্রেণীতত্ত্ব, বিবর্তন তো নাই, আমাদের ডারউইনের কাহিনীবাদ, চিকিৎসা তো নাই, বংশগতিও না, এগুলো সব হচ্ছে অধ্যায় 11-র দিকে। এই শ্রেণীতত্ত্ব, আমাদের এই অধ্যায়টা কিসের উপরে? শ্রেণীতত্ত্বের উপরে, তাই না? নামকরণ, শ্রেণীতে ভাগ করা, হ্যান ত্যান, এইসব বিষয়। তাহলে এগুলো নিয়ে কাজ করছে ক্যারোলাস লিনিয়াস। ভেরি গুড। আচ্ছা, চলে আসি কোষীয় গঠনমাত্রা প্রাণী পর্ব কোনটা?
তাহলে গঠন মাত্রাটা পড়তে হবে। আমাদেরকে সিরিয়ালটা মনে রাখতে হবে। প্রথম পর্বটা হচ্ছে পরিফেরা, মনে আছে পরিফেরা। দ্বিতীয় পর্বটা হচ্ছে নিডারিয়া। তৃতীয় পর্বটা হচ্ছে প্লাটিহেলমিনথেস। চতুর্থ পর্ব হচ্ছে নেমাটোডা। আমি কয়েকটা লিখলাম। প্রথম যে পর্বটা সে হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী। আমরা জানি অনেকগুলা কোষ মিলে টিস্যু হয়, তাহলে পরেরটা হচ্ছে টিস্যু মাত্রার প্রাণী। অনেকগুলা টিস্যু মিলে হয় অঙ্গ, তাহলে পরেরটা হচ্ছে অঙ্গ মাত্রার প্রাণী। পরেরটা অঙ্গতন্ত্র, অনেকগুলো অঙ্গ মিলে তন্ত্র হয়, সিরিয়ালি একদম সিরিয়াল। অনেকগুলো কোষ মিলে একটা টিস্যু হয়, অনেকগুলো টিস্যু মিলে একটা অঙ্গ হয়, অনেকগুলো অঙ্গ মিলে একটা তন্ত্র হয়। বাকি সবাই সেম, সমস্যা নেই। তাহলে দেখো ফার্স্টে প্রথম যেটা পরিফেরা, সেই হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী। নিডারিয়া সে হচ্ছে কোষ থেকে টিস্যু, কোষ টিস্যু মাত্রার প্রাণী। একসাথে বলতে হয় কোষ টিস্যু, কারণ কোষ থেকে টিস্যু আসছে, তাহলে কোষ টিস্যু মাত্রার প্রাণী। প্লাটিহেলমিনথেস টিস্যু থেকে অঙ্গ আসছে, তাহলে টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী। আগেরটা সহ বলতে হয়। নেমাটোডা অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। ঠিক আছে, তাহলে আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী কোনটা? কোষীয় কোনটা? পরিফেরা। আমরা সবাই জানি সবচেয়ে সরলতম প্রাণী হচ্ছে পরিফেরা, তাই না? সবচেয়ে সরল। এর বৈশিষ্ট্যগুলা তোমাদের মনে আছে? স্পিকিউল নামক কাঁটা থাকে, অস্টিয়া নামক ছিদ্র থাকে, সারাদিন এটার ভিতর দিয়ে পানি আসা যাওয়া করে, তাই না? নালীতন্ত্র থাকে। এরপরে কোয়ানোসাইট নামক একটা কোষ থাকে, ফ্লাজেলাযুক্ত কোষ ভিতরের দিকে। তো উত্তর হচ্ছে এটা পরিফেরা। ঠিক আছে, আচ্ছা চলে আসি দেখি পরটা। নিচের কোন প্রাণীটা দ্বিস্তরী? ভেরি গুড। এটা আমার মনে হয় কেউ পারে না এমন নাই, সবাই পারে, কারণ আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম টপিকটা হচ্ছে হাইড্রা। নিডারিয়া পর্বের যারা আছে, এই যে হাইড্রা বা জেলিফিশ, হাইড্রা জেলিফিশ আই মিন, যারা নিডারিয়া পর্বের প্রাণী, ওরা সবাই কেমন? দ্বিস্তরী। দ্বিস্তরী, দুইটা স্তর। আর বাকি সবাই প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে বাকি সবাই ত্রিস্তরী। আমরা ত্রিস্তরী। ঠিক আছে, আচ্ছা দ্বিস্তরী কেন? কারণ মাঝখানে যে লেয়ার, উপরে একটা লেয়ার আছে, নিচে একটা লেয়ার আছে। মাঝখানে যে লেয়ার এটা থাকে না। এখানে মেসোগ্লিয়া নামক আঠালো পদার্থ থাকে, কোনো কোষ থাকে না। কোষ থাকলে লেয়ার হইতো, কিন্তু কোনো কোষ থাকে না। এটা কি? আঠালো একটা পদার্থ। কোষ নাই বলে কোনো লেয়ার নেই। যদি এখানে কোষ থাকতো তাহলে আমি বলতাম এটা একটা লেয়ার। মেসোগ্লিয়া নামক আঠালো পদার্থ থাকে। নিডারিয়া পর্বের হাইড্রা আছে, আবার জেলিফিশ আছে। তো ইন কেস পরীক্ষা জেলিফিশ দিয়ে দিলে তুমি ভুল করবে না আশা করি। ঠিক আছে, হাইড্রা জেলিফিশ এরা যারা আছে নিডারিয়া পর্বে, ওরা সবাই হচ্ছে দ্বিস্তরী প্রাণী। আচ্ছা চলে আসি ভাইয়া, ভ্রূণস্তর সৃষ্টি হয় ভ্রূণের কোন দশায়? খুবই ইম্পর্টেন্ট ভ্রূণস্তর। আমরা পড়েছি না ভাইয়া, ওই যে ফার্স্টে আমাদের জাইগোট থাকে, শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে তৈরি করে জাইগোট। এই জাইগোট থেকে আস্তে আস্তে অনেকগুলা কোষের একটা পিণ্ড হয়, 8টা কোষের একটা পিণ্ড হয়। এই পিণ্ডটাকে বলা হয় মরুলা। কি বলে? মরুলা। মরুলার কোষগুলা একটা লেয়ারে সজ্জিত হয়, একটা লেয়ার, তাকে বলে ব্লাস্টুলা। ব্লাস্টুলা। এর পরবর্তী দশায় গিয়ে সে প্রাণীটাকে দ্বিস্তরী হবে নাকি ত্রিস্তরী হবে, ওই অনুযায়ী কোষগুলা সজ্জিত হয়, স্তরে স্তরে সজ্জিত হয়। এটাকে বলে গেস্ট্রুলা। কি বলে? গেস্ট্রুলা। সো একটা প্রাণী কি দ্বিস্তরী হবে নাকি ত্রিস্তরী হবে, স্তর কয়টা হবে, এটা ডিপেন্ড করে কোন দশায়? এটা ডিপেন্ড করে গেস্ট্রুলা দশার উপরে। তাহলে হাইড্রার ক্ষেত্রে এখানে দ্বিস্তরী হয়, আমাদের ক্ষেত্রে ত্রিস্তরী হয়। খুবই সিম্পল। তাহলে আমরা বুঝতে পারছি ভ্রূণস্তর, স্তরের যে হিসাবটা, সে কি দ্বিস্তরী হবে নাকি ত্রিস্তরী হবে, এই হিসাবটা হচ্ছে ভাইয়া মূলত গেস্ট্রুলা দশায়। ঠিক আছে, ডান। চলে আসি পরেরটাতে, সিলোমবিহীন প্রাণীদের পর্ব কোনটা? তাহলে আমরা সিলোমের কাহিনীটা একটু পড়ে ফেলি। সিলোমবিহীন মানে হচ্ছে অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট বাংলা লিখলে হচ্ছে এরকম, অ্যাসিলোমেট, এ মানে নাই। তাহলে সিলোমবিহীন প্রাণীর কোনটা? অ্যাসিলোমেট। কিভাবে বুঝবো? পিসি। পিসি পরিফেরা, পিতে প্লাটিহেলমিনথেস, সিতে নিডারিয়া। তাহলে এরা হচ্ছে সিলোমবিহীন প্রাণী। আরো সুন্দর করে বলি, আমরা যে সিরিয়ালটা পড়ছি না, 1 নম্বরে হচ্ছে পরিফেরা, 2 নম্বরে নিডারিয়া, 3 নম্বরে কি? প্লাটিহেলমিনথেস বইয়ের সিরিয়ালটা, 4 নম্বরে নেমাটোডা, তাই না? 5 নম্বরে আছে এনিলিডা। সো এই যে আমাদের বইয়ের যে সিরিয়ালটা আছে ভাইয়া, এই বইয়ের সিরিয়ালটা অনুযায়ী আগালে এই প্রথম 3টা হচ্ছে অ্যাসিলোমেট। প্রথম 3টার মধ্যে সিলম নাই। 4 নম্বরে যেটা আছে এটা হচ্ছে সুডোসিলোমেট বা ছদ্মসিলম, ভ্রান্ত সিলম, সুডোসিলোমেট। আর 5 থেকে শুরু করে বাকি যারা আছে ভাইয়া, সবাই হচ্ছে সিলমযুক্ত প্রাণী। 5 আমার মনে হয় 5 মানে মলাস্কা, আমার ভুল হতো, একটু চেক করে নিবা। হ্যাঁ, 5 মলাস্কা, 6 মোস্ট অফ এনিলিডা, 7 হচ্ছে তোমাদের আর্থ্রোপোডা, 8 হচ্ছে একাইনোডার মাটা। সিরিয়ালটা একটু দেখে নিবা। তো আমার 5 থেকে সিরিয়ালটা বেশি একটা আমি মানে মুখস্থ করে ফোকাস করতে চাই না। কেন? কারণ আমি জানি 5 থেকে শুরু করে সবার বৈশিষ্ট্য মোটামুটি এই বেসিক বৈশিষ্ট্যগুলো একই। এরা সবাই ত্রিস্তরী, এরা সবারই 4 থেকে মোটামুটি শুরু হয়েছে। 5 থেকে যারা আছে এরা সবারই সিলোমেট, সবারই সিলোম আছে। তো এদের যে কোনো একটা পর্ব আসলে তুমি সিলোমের কথাটা লিখে দিলে হচ্ছে, বুঝছো? আচ্ছা, সো এইটা মনে রাখবা, প্রথম 3টার সিলোম নাই।
তাহলে বলছে সিলমবিহীন প্রাণী পর্ব কোনটা? প্রথম তিনটার মধ্যে একটা। দেখি তো তিনটা আছে কিনা। এই যে প্লাটিহেলমিনথেস 3 নাম্বারটা আছে, এই যে প্লাটিহেলমিনথেস আমাদের এখানে আছে। তাহলে এটা হচ্ছে একটা সিলমবিহীন প্রাণী, ঠিক আছে। আচ্ছা, গুড। নিম্নের কোন প্রাণী অ্যাসিলোমেট? তাহলে প্রথম তিনটার মধ্যে যারা আছে, ওকে, এখানে খেয়াল করো, এটা উদাহরণ দিয়ে দিছে, খুবই ভালো কাজ করছে। গোলকৃমি, ভাইয়া গোলকৃমি কিন্তু নেমাটোডা। সুতাকৃমি যেটা, এটাই গোলকৃমি। তাহলে গোলকৃমি হচ্ছে নেমাটোডা, মানে এটা হচ্ছে 4 নাম্বারের মধ্যে, বাদ হবে না। ফিতাকৃমি মানে প্লাটিহেলমিনথেস, মানে 3 নাম্বারটা। সো এটাই হচ্ছে আমাদের উত্তর, সিলমবিহীন প্রাণী। ক্যাচো তো হচ্ছে ওই যে এনিলিডার মধ্যে, ঠিক আছে। ছোট ছোট খণ্ডকায়িত দেহ। শামুক তো হচ্ছে মলাস্কা, তো ওগুলো বাদ। 1, 2, 3 এর মধ্যে যেটা আছে উদাহরণ, ফিতাকৃমি খুবই ইম্পর্টেন্ট, টিনিয়া সোলিয়াম খুবই ইম্পর্টেন্ট। টিনিয়া সোলিয়াম, ফিতাকৃমি হচ্ছে প্লাটিহেলমিনথেস, এটার বৈজ্ঞানিক নাম ভেরি ইম্পর্টেন্ট, টিনিয়া সোলিয়াম। তো প্লাটিহেলমিনথেসের কথা বারবার আসতেছে, তাহলে বুঝতে পারছো এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কোন প্রাণী অ্যাসিলোমেট? আবার 1, 2, 3 তিনটার মধ্যে একটা। এই তোমার একটু বারবার বলছিলাম টিনিয়া সোলিয়াম, এটা হচ্ছে সেই ফিতাকৃমি, এটাই হচ্ছে সেই ফিতাকৃমি। সো আমাদের উত্তর হচ্ছে এইটা। সেটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। অ্যাসকারিস লামরিকয়েডিস, এটা হচ্ছে নেমাটোডার মধ্যে। মেটাফিরে পশ্চিমবঙ্গে ক্যাচো, এটা আমার মনে নেই, তোমরা দেখে দিতে পারো চাইলে, বাট আমার তো উত্তর পেয়ে গেছি আমি, সো এটা নিয়ে আমি আর বেশি একটা ঘাটাঘাটি করিনি। আচ্ছা, তো আশা করি সবাই পেয়ে যাবা। অপ্রকৃত সিলমযুক্ত পর্বের উদাহরণ কোনটা? অপ্রকৃত সিলম মানে কি? ওই যে সিউডো সিলম বা ছদ্ম সিলম, ভ্রান্ত সিলম। 4 নাম্বারটা বলছিলাম না, প্রথম তিনটার মধ্যে সিলম নাই, 4 নাম্বারটার দিকে হচ্ছে অপ্রকৃত বা সিউডো। আমরা 4 নাম্বারটা হচ্ছে নেমাটোডা, এই যে নেমাটোডা হচ্ছে অপ্রকৃত, এটা পরীক্ষা আসে, একদম পরীক্ষা আসে। অপ্রকৃত সিলম যারা আছে এদেরকে আমরা সংক্ষেপে মনে রাখি নারকেল দিয়ে, নারকেল। নারকেল মানে নতে নেমাটোডা। এবং মজার বিষয় হচ্ছে যাদের অপ্রকৃত সিলম আছে এদের মধ্যে এই নেমাটোডার সংখ্যাই সবচেয়ে বেশি। রতে হচ্ছে রোটিফেরা, রোটিফেরা। কতে কাইনোরিঙ্কা। লতে হচ্ছে লোয়া লোয়া বা চক্রিনী। এই কয়েকটা হচ্ছে উদাহরণ। তাহলে সহজ কথায় সবচেয়ে বেশি আসে হচ্ছে নেমাটোডা, এবং এটাই পরীক্ষায় আসে। উত্তর হচ্ছে নেমাটোডা। ক্লিয়ার ভাইয়া? ওকে। বিষদৃশ খণ্ডায়নের উদাহরণ কোনটা? বিষদৃশ মানে কি? সমান না, আকৃতিগুলো উল্টাপাল্টা। কেঁচো যোগ ফিতাকৃমি পতঙ্গ, এই যে পতঙ্গটা পেয়ে গেছি। তোমাদের ঘাস ফড়িং যখন পড়ছিলা তখনই মোটামুটি বুঝে যাবা। ঘাস ফড়িং দেখবা বক্ষে সাইজগুলো খণ্ডে এত বড় বড়, কিন্তু নিচের দিকে গিয়ে লাস্টে উদরের দিকে খণ্ডগুলা চিকন চিকন, উদরের দিকে খণ্ডগুলা চিকন চিকন। তাহলে খণ্ডগুলোর আকার সমান না, বিষদৃশ। তাহলে বিষদৃশের উদাহরণ কি? পতঙ্গ। পতঙ্গ যারা আছে স্পেশালি আর্থ্রোপোডা পর্বের প্রাণী, কারণ আর্থ্রোপোডা পর্বের ম্যাক্সিমাম হচ্ছে পতঙ্গের মধ্যে পড়ে। সো আর্থ্রোপোডা পর্বের যে প্রাণীরা আছে ভাইয়া, এরা সবারই দেহটা হচ্ছে মানে দেহের খণ্ডগুলা সমান না, ঠিক আছে। বিষদৃশ খণ্ডকায়ন। আর কেঁচোর দেহ তো তোমরা জানো, কেঁচো হচ্ছে সমান সমান একবারে খণ্ডগুলা, তাই না? সমখণ্ডকায়ন বিশিষ্ট, ঠিক আছে। আচ্ছা, খণ্ডগুলো কি বলে? খণ্ডগুলো বলে মেটামিয়ার বা সোমাইট। মেটামিয়ার বা সোমাইট। ওকে, প্রত্যেকটা খণ্ডকে মেটামিয়ার বা সোমাইট, ঠিক আছে। ওকে, চলে আসি পরেরটা। ওরিও ক্লিভেজ দেখা যায় কোন পর্বে? ওরিও ক্লিভেজ, তাহলে ক্লিভেজের কিছু উদাহরণ আছে, একসাথে পড়ে ফেলি, খেয়াল করো। ওরিও আর্থ্রো, ওরিও আর্থ্রো, শেষ। ওরিও আর্থ্রো, ওরিও আর্থ্রো, ওরিও নামের মধ্যে মিল আছে, উচ্চারণ করতেও মিল আছে। ওরিও আর্থ্রো, তাহলে ওরিও, ওরিও ক্লিভেজ কোনটা? আর্থ্রোপোডা। এবার দেখো ভাইয়া করডাটা, আমাদের করডা হচ্ছে মানুষ না, মানুষ করডার মধ্যে মানুষ কেমন? দ্বিপার্শ্বীয়, ওই যে প্রতিসমতা মানুষ দ্বিপার্শ্বীয়, এটাও সেম। তাহলে করডাটা পর্ব কেমন? দ্বিপার্শ্বীয়। সো করডাটার এই একটা জিনিস, প্রতিসমতা যা ক্লিভেজও সেম, একই কথা। তো আমাদের এখানে ঝামেলা হবে না, দ্বিপার্শ্বীয়। মানুষের মনে রাখবা দুইটা পাশ আছে, দ্বিপার্শ্বীয়। এই যে মলাস্কা এবং এনিলিডা, মলাস্কা এবং এনিলিডা বা সংক্ষেপে তুমি মনে রাখতে পারো মা, এই দুইটা তাহলে আলাদা, ঠিক আছে। এই দুইটা হচ্ছে সর্পিল ক্লিভেজ, সাপ, সর্পিল ক্লিভেজ। এমনকি তোমার পাখি টাখি যারা আছে, পাখি মাছ, এদের মধ্যে ওই সর্পিল ক্লিভেজটা পাওয়া যায়। তো তুমি কিভাবে মনে রাখবা? তুমি এই দুইটাই মনে রাখবা, ওরিও আর করডাটা। তাহলে বাকি যা আছে তোমাদের বইয়ের উদাহরণে সেগুলো হচ্ছে সর্পিল ক্লিভেজ। তাহলে তোমার ইজিলি অ্যান্সার করা তোমার পক্ষে সহজ হবে আর কি, ঠিক আছে। তো বুঝে গেছো তো ভাইয়া? ওরিও আর্থ্রো মানুষ বা করডাটা দ্বিপার্শ্বীয়, মা মলাস্কানিলটা সর্পিল, পাখি মাছ টাছ যা আছে এগুলো সর্পিল, ঠিক আছে। ডান, ক্লিভেজ আলহামদুলিল্লাহ পারবো সবাই। ওকে, আচ্ছা। কোন প্রাণীতে ওরিও ক্লিভেজ ঘটে? এই যে ওরিও, এগুলো কিন্তু বোর্ডের প্রশ্ন ভাইয়া, তোমার বোর্ডে এগুলো আসতেছে। ওরিও আর্থ্রো, ওরিও আর্থ্রো। তাহলে আর্থ্রোপোডার মধ্যে কি আছে দেখো তো? এই যে ঘাস ফড়িং। সবচেয়ে কমন উদাহরণগুলোই পরীক্ষা দেওয়া থাকবে, তোমাকে জাস্ট আইডেন্টিফাই করে বের করতে হবে। তাহলে সবচেয়ে কমন ঘাস ফড়িং আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। ডান।
চলে আসি পরেরটায়, ভলভক্সে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? তাহলে আমরা এখন প্রতিসাম্যতাগুলা একটু দেখব। গলীয় প্রতিসাম্য উদাহরণ হচ্ছে HRV। HRV এই তিনটা হচ্ছে গলীয় প্রতিসাম্য। ভাই HRV মানে কি? হেলিওজোয়া রেডিউলারিয়া ভলভক্স। এইচ দিয়ে হচ্ছে হেলিওজোয়া, এত কঠিন নাম মনে না রাখতে পারলে অ্যাটলিস্ট এই অক্ষরগুলো মনে রাখবা, তাইলে হচ্ছে HRV। হেলিওজোয়া, হেলিওজোয়া, তারপর রেডিওলারিয়া, আর হচ্ছে ভলভক্স। ভলভক্স, হেলিওজোয়া রেডিউলারিয়া ভলভক্স, হেলিওজোয়া রেডিউলারিয়া ভলভক্স, হেলিওজোয়া রেডিউলারিয়া ভলভক্স। যাদের এমসিকিউ আগে একবারে পড়া হয় নাই, তারা এই ক্লাসটা এখন একবার করার পরে আরেকবার করবা 2x স্পিড দিয়ে, ঠিক আছে? এখন পাকনামে করে 2x স্পিড দিও না যারা পড়া কম হয়েছে, আর যারা পড়া ভালো হয়েছে আগে তারা 2x স্পিড দিয়ে দেখতে পারো বা 1.5 দিয়ে দেখতে পারো। কিন্তু তুমি যদি এমন ভাবে ক্লাসটা করো যে ক্লাসে পড়াটাই মাথায় ঢুকে নাই, তাহলে সমস্যা। তুমি ছিল 1x দিয়ে যদি ক্লাসটা করো, যারা নতুন স্পেশালি বা যাদের পড়া একটু কম হয়েছে, যাদের মনে হচ্ছে এটা একটু 1x দিয়ে দেখি, দেখবা প্রত্যেকটা শব্দ ইনশাল্লাহ তোমার মাথার মধ্যে গেঁথে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? HRV, HRV তিনটা অক্ষর মনে রাখবা। হেলিওজোয়া রেডিওলারিয়া ভলভক্স, এটা হচ্ছে গলীয়। ওরিও কারা? ওরিও প্রতিসাম্যতা মনে রাখার টেকনিক হচ্ছে ভাইয়া এভাবে, যে সির জলে হাইড্রা, সির জলে হাইড্রা। সি মানে সমুদ্র, তাই না? সো এটা হচ্ছে সি এনিমন, সি এনিমন। জলে মানে জেলিফিশ, জলে মানে জেলিফিশ, আর হাইড্রা মানে হাইড্রা নিজে, ঠিক আছে? শেষ। এটা হচ্ছে ওরিও প্রতিসাম্য। দ্বিপাশে হচ্ছে ওই যে মানুষ, পড়ছো না? সো মানুষ, এরপর মনে করো ব্যাং, প্রজাপতি, এগুলো তুমি ছবি দেখলে মোটামুটি ছবি দেখা লাগবে না, তোমার সবাই প্রজাপতি চিনো, সবাই ব্যাং চিনো। তো এদেরকে ঠিক মাঝ বরাবর ভাগ করলে দুই পাশটা সমানভাবে ভাগ হয়, দুই পাশে প্রতিসাম্য। অপ্রতিসাম্য কারা? অপ্রতিসাম্য হচ্ছে মনে করো তোমার স্পঞ্জ, স্পঞ্জ, তারপরে ধরো এমিবা, শামুক, হ্যাঁ, এগুলো, ঠিক আছে? এগুলো হচ্ছে অপ্রতিসাম্য, এগুলো কোনো আসলে সমানভাবে তুমি ভাগ করতে পারবা না, ঠিক আছে? আচ্ছা, সো ডান। আমার আচ্ছা, এর উত্তর তো বললাম না, এর উত্তর কি হবে? ভলভক্স। ভলভক্স হচ্ছে গলীয় প্রতিসাম্য, একদম ক্লিয়ার কাট, কোনো ঝামেলা নাই, একদম ক্লিয়ার কাট। আরেকটা প্রতিসাম্যতা আছে, এটা হচ্ছে দ্বি ওরিও। আরেকটা প্রতিসাম্য আছে, সেটা হচ্ছে দ্বি ওরিও প্রতিসাম্য। এটা মনে রাখার টেকনিক হচ্ছে সি দিয়ে, যাদের নাম সি দিয়ে শুরু, ঠিক আছে? একবার ট্যানোফোরা দিয়ে লেখা আছে, ট্যানোফোরা। ট্যানোফোরা যারা আছে হচ্ছে দ্বি ওরিও প্রতিসাম্য, হ্যাঁ? ট্যানোফোরা যারা আছে সি দিয়ে, ট্যানোফোরা, একটু মনে রেখে দিও, আবার একটু প্যাচ লাগাই ফেলো না আবার, ওকে? ট্যানোফোরা, আবার নিডারিয়া বানায় ফেলো না। দেখো নিডারিয়া পর্ব যারা আছে ওরা কিন্তু এখানে, জেলিফিশ, হাইড্রা, ওরা কিন্তু ওরিও প্রতিসাম্য। সো এইটা একটু প্যাচ লাগাবো না, এই জন্য আমি একটু আলাদা করে বললাম তোমাকে এটা, ঠিক আছে? অনেক সময় পরীক্ষায় এই ওরিও প্রতিসাম্যতা হাইড্রা দিয়ে না বলে নিডারিয়া দিয়ে আসতে পারে। নিডারিয়া পর্বের জেলিফিশ, হাইড্রা দুইজনই ওরিও প্রতিসাম্য। আমি বলতে পারি 2 নাম্বার যে পর্বটা নিডারিয়া পর্ব, সেই নিডারিয়া পর্বের প্রাণীগুলো ওরিও প্রতিসাম্য, ঠিক আছে? ক্যানোফোরা, সিওপ্লানা এরকম আছে, দরকার নেই, তোমাকে আমি একটাই পড়াচ্ছি। কোন প্রাণীটি দ্বিওরীয় প্রতিসাম্য? আচ্ছা, চলে আসছে। দ্বিওরীয় প্রতিসাম্য হচ্ছে যাদের নাম সি দিয়ে, মাত্র পড়াইছি। একটা হচ্ছে ট্যানোফোরা, একটা সিওপ্লানা। ট্যানোফোরা, সিওপ্লানা, এই যে ট্যানোফোরা, সিওপ্লানা। সিওপ্লানা আছে এখানে, হ্যাঁ? সিওলোপ্লানা, ওকে। বানানটা তোমরা একটু চেক করে নিতে পারো, আমার আমার মনে হয় বানানটা ঠিক থাকারই কথা। চেক করে নিও, এটা প্যারা নেই, নো প্যারা, ডো ফুর্তি। সিওলোপ্লানা, ওকে, গুড। সিওলোপ্লানা আর একটা ট্যানোফোরা, সেই দুইটা হচ্ছে আমাদের দ্বিওরীয় প্রতিসাম্য। এই যে সি দিয়ে দুইটা, যারা লিখে রাখতে পারো, একটা ট্যানোফোরা আর একটা হচ্ছে সিওলোপ্লানা, ওকে? সিওলোপ্লানা, ডান, হয়েছে, আর লাগবে না, ইনশাল্লাহ সবাই পারবা। কোনটি অপ্রতিসম প্রাণী? অপ্রতিসম মানে হচ্ছে আকার সমান না, বলছিলাম এমিবা। ভাই এমিবা ছোটবেলা আঁকছো না তোমরা এরকম করে, 99 আঁকছো না এরকম করে উল্টাপাল্টা, যে যেমনি পারছো আঁকছো। কেউ বলে নাই যে এটা এমনি আঁকছো কেন, কেউ বলে নাই, কারণ কি এমিবা তুমি যেমনি ইচ্ছে এমনি আঁকতে পারো। ও যে কোনো সময় আকার চেঞ্জ করতে পারে এবং তার কোনো নির্দিষ্ট প্রতিসমতা নাই, কারণ তো এক এক সময় একভাবে থাকে, এবং দেখো কোনো সুন্দর কোনো কাঠামো নাই, তো এটা অপ্রতিসম প্রাণী, ডান। শ্রেণীকরণের যে কোনো ধাপের জনগোষ্ঠীকে বলে ট্যাক্সন, এটা সবাই পারো। যে কোনো ধাপের, প্রত্যেকটা ধাপের জনগোষ্ঠীকে বলে ট্যাক্সন। এবং আমরা জানি শ্রেণীবদ্ধগত একক কোনটা, ট্যাক্সন। ট্যাক্সনকে কি বলে? ট্যাক্সনকে বলা হয়, এটাও কিন্তু পরীক্ষা এমসিকিউতে আসতে পারে, শ্রেণীবদ্ধগত একক কি? ট্যাক্সন। ভেরি ইজি, রাইট? শ্রেণীবদ্ধগত একক কোনটা? ট্যাক্সন। শ্রেণীবিন্যাসের সবচেয়ে বড় একক কোনটা? আসলে সবচেয়ে বড় হচ্ছে কিংডম, কিন্তু এখানে কিংডম নাই। কিংডমের পর হচ্ছে ফাইলাম, ক্লাস, অর্ডার, এই সিরিয়ালে তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? সো এখানে আছে ফাইলাম, কিংডমের পরে কি? ফাইলাম। কিংডম যেহেতু নাই, তাহলে এখানে 4টার মধ্যে উপরে কি আছে? ফাইলাম। সো আমার মনে হয় ইনশাল্লাহ তোমরা এটা পারবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এটা সিরিয়ালটা তোমরা সবাই পারো। ফার্স্ট হচ্ছে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, জেনাস, স্পেসিস। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, জেনাস, স্পেসিস। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, জেনাস, স্পেসিস, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে সিরিয়াল। সো একবার উপরে হচ্ছে কিংডম, কিংডম নাই এখানে, ফাইলাম আছে, তো উত্তর হচ্ছে ফাইলাম, ডান।
পরেরটা দেখি, ত্রিপদী নামের প্রবর্তককে। পাখি বিজ্ঞানী স্লেগাল, খুবই কমন, একদম মুখের মধ্যে চলে আসবে। ক্যারোলাস লিনিয়াস, তিনি হচ্ছে দ্বিপদ নামকরণের প্রবর্তক। দ্বিপদ নামকরণ মানে হচ্ছে তোমার গণ, গণ প্লাস প্রজাতি, গণ প্লাস প্রজাতি। আর যদি ভাইয়া গণ, প্রজাতি, তার সাথে উপপ্রজাতি, এই যে তিনটা যুক্ত হইলো উপপ্রজাতি, সেটা করছে পাখি বিজ্ঞানী স্লেগাল, এই যে স্লিগাল। এটাই হচ্ছে সেই ত্রিপদ নামকরণের প্রবর্তক। তাহলে দ্বিপদ নামকরণ, গণ এবং প্রজাতি, জেনাস এবং স্পেসিস, এটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। ভেরি গুড। ত্রিপদ, প্রজাতির পরে আরো একটা ভাগ, উপপ্রজাতি সহ তিনটা নাম, দিস স্লিগাল। ওকে। কোন পর্বের প্রাণীর দেহ প্রাচীর অস্টিয়া নামক ছিদ্র বিদ্যমান? অস্টিয়া, আমরা জানি পরিফেরা পর্বের প্রাণী যারা আছে, পরিফেরা মানে এই যে পোরাস মানে ছিদ্র, পোরাস মানে কি ছিদ্র। সো যাদের এরকম ছিদ্র আছে অসংখ্য, তারা কি হয়, তাদের ক্ষেত্রে দেখা যায় এই প্রত্যেকটা ছিদ্রকে আমরা বলি অস্টিয়া, তাই না? প্রত্যেকটা ছিদ্রকে আমরা বলি অস্টিয়া। ওদের কিন্তু স্পিকিউল নামক কাটা থাকে, স্পিকিউল নামক কাটা থাকে ওদের। স্পঞ্জিন, স্পঞ্জ জাতীয় শব্দটা মনে রাখবা অলওয়েজ, এই স্পঞ্জ শব্দটা হচ্ছে অলওয়েজ পরিফেরার সাথে যাবে। কারণ দেখবে বাজারে ছিদ্রযুক্ত মিষ্টি, স্পঞ্জের মিষ্টি পাওয়া যায়, চাপ দিলে রস পড়ে যায়, কিছু থাকে না ভিতরে। স্পঞ্জ জাতীয় যা পাবা বুঝবা ছিদ্র আছে, অস্টিয়া, ঠিক আছে? আচ্ছা, এদের একটা বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র থাকে। নালীতন্ত্র দেখো ভাইয়া, এখানে কিন্তু কেউ ভুল করবা না। অনেকে চিন্তা করে ভাইয়া এরা যেহেতু পানির মধ্যে থাকে, মনে হয় এদের মধ্যে পানি প্রবাহ তন্ত্র থাকে। আসলে কিন্তু ভুল করবা না, এই জন্য আমি তোমাকে বলে দিচ্ছি, নালীতন্ত্র বললে দিস ইজ গুড, পরিফেরা। বাট যদি বলা হয় পানি প্রবাহ তন্ত্র, সেটার উত্তর কিন্তু ভাইয়া একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা। সো আশা করি কেউ ভুল করবা না, ঠিক আছে? যদি পানি প্রবাহ তন্ত্র বলে উত্তর কি হবে? একাইনোডার্মাটা। এমসিকিউর জন্য ভালো করে বলে দিলাম, এমসিকিউতে এটা মাথায় রাখতেই হবে। নালীতন্ত্র বললে পরিফেরা, ঠিক আছে? প্যাচ লাগাবা না। আচ্ছা, এই পরিফেরার ভিতরের লেয়ার, ধরো এটা বাইরের লেয়ার, এটা হচ্ছে ভিতরের লেয়ার। এই ভিতরের লেয়ারে একটা স্পেশাল ধরনের ফানেল আকৃতির কোষ থাকে, এটাকে বলে কোয়ানোসাইট। এবং সেই কোষের মধ্যে একটা ফ্লাজেলা লাগানো থাকে, তোমরা পড়ছো না? ফ্লাজেলা যুক্ত কোয়ানোসাইট থাকে। এরা কি করে, এই এরকম নড়াচড়া করে পানিটাকে বাইরে বের করে দেয়, নড়াচড়া করে পানির মুভমেন্টে হেল্প করে। কোয়ানোসাইট, ফানেল আকৃতির ফ্লাজেলা যুক্ত কোষ, এই যে ফ্লাজেলা, এই যে ঝুলে আছে, এটা হচ্ছে ফ্লাজেলা, ঠিক আছে? ওকে, তো চলে আসি আমরা দেখি নিচের কোন প্রাণীটি গঠনগতভাবে সরলতম। তোমাকে আগে পড়াইছি। প্রথমটার নাম কি? প্রথমটার নাম হচ্ছে পরিফেরা, তাই না? সো প্রথম যেটা, সেটাই হচ্ছে গঠনগতভাবে সরলতম। তাহলে আমাদের সরলতম কোনটা? উত্তর হচ্ছে পরিফেরা। আচ্ছা, এখন পরিফেরার মধ্যে উদাহরণ দিয়ে দিছে, বানানটা একটু ভুল আছে। ওকে, হাইড্রা, নিডারিয়া বাদ। টিনিয়াসোলিয়াম একটু আগে অনেকবার পড়ছি, কত কমন দেখছো এটা, কতবার বোর্ডে আসছে। টিনিয়াসোলিয়াম, এটা হচ্ছে প্লাটিহেলমিনথেস, ফিতাক্রিমি বাদ। পিলাগ্লোবোসা, শামুক বাদ। স্পঞ্জিলা, স্পঞ্জ বুঝছিলাম না, স্পঞ্জ জাতীয় যা আছে সব হচ্ছে পরিফেরা। তাহলে আমাদের সরলতম কোনটা? স্পঞ্জিলা, কারণ এটাই হচ্ছে তোমার পরিফেরা। আমরা জানি পরিফেরা যারা আছে তারাই হচ্ছে সরলতম। তাহলে আমাদের উত্তর হচ্ছে এখানে স্পঞ্জিলা, স্পঞ্জ, ঠিক আছে? পরিফেরা পর্বের প্রাণীরা কোনটির মাধ্যমে অক্সিজেন, খাদ্য, শুক্রাণু গ্রহণ করে? ফুসফুস থাকে না, ফুলকা থাকে না, নালীতন্ত্র, এই যে পেয়ে গেছি। আমি বলছিলাম না, নালীতন্ত্র কই থাকে? পরিফেরাতে। আর যদি বলে পানি প্রবাহ তন্ত্র, সেটা হবে একাইনোডার্মাটাতে। ক্লিয়ার? ডান। কোন পর্বের প্রাণীরা সমুদ্রের রেইন ফরেস্ট? আমরা জানি নিডারিয়া পর্বের প্রাণী যারা আছে তারা কিন্তু সমুদ্রের রেইন ফরেস্ট নামে পরিচিত। ওরা সমুদ্রে প্রবাল প্রাচীর তৈরি করে। সো নিডারিয়া পর্বের প্রাণী যারা আছে ওরা কি কি তৈরি করে? প্রবাল প্রাচীর। এবং বিশ্বে যতগুলো প্রবাল প্রাচীর আছে তার 25%ই হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। সো একটা ভেরি ইম্পর্টেন্ট পার্সেন্টেজ। সো উত্তর হচ্ছে নিডারিয়া, বানানটা আই আগে হবে, এরপরে হবে, ঠিক আছে? সো নিডারিয়া পর্বের প্রাণীরাই কিন্তু সেই প্রবাল প্রাচীর তৈরি করে, ঠিক আছে? ডান। কোয়ানোসাইট প্রকোষ্ঠের কোষগুলো কোনটি যুক্ত? আমরা জানি কোয়ানোসাইট হচ্ছে বিশেষ ধরনের ফ্লাজেলা যুক্ত একটা কোষ। এটা ফানেল আকৃতির, তোমাদের ছবিতে আমি একাডেমিক ক্লাসে বসে ছবি পড়াইছিলাম। এটা ফানেল আকৃতির বিশেষ ধরনের কোষ, ফ্লাজেলা যুক্ত কোষ, যার ফ্লাজেলার মুভমেন্টের কারণে, এই ফ্লাজেলার আন্দোলনের কারণে ভিতর থেকে পানি বাইরে বের হয়, আসা যাওয়া করতে পারে। তো উত্তর হচ্ছে ফ্লাজেলা যুক্ত কোষ। পরিফেরা পর্বের প্রাণীতে ভিতরের দিকে এই কোয়ানোসাইট নামক ফ্লাজেলা যুক্ত কোষটা থাকে। ফ্লাজেলা, ফ্লাজেলা, ঠিক আছে? ওকে। মেসোগ্লিয়া কোন ধরনের কোষ দ্বারা গঠিত? ভাইয়া মেসোগ্লিয়া আমরা জানি নিডারিয়া পর্বের প্রাণীতে মাঝখানের যে লেয়ারটা, মিডল যে লেয়ারটা, মাঝখানের যে লেয়ারটা, মিডল যে লেয়ারটা, এখানে কোনো কোষ থাকে না, অকোষীয়। এই জন্যই আমরা বলি নিডারিয়া পর্বের প্রাণীরা দ্বিস্তরী।
তাহলে এখানে দেখো মেসোগ্লিয়া, এটার মধ্যে কোনো কোষ নাই। যদি কোনো কোষ থাকতো এটাকে তো আমরা স্তর বলতাম, আমরা স্তর বলি না কেন? কারণ কোনো কোষ নাই। সূত্র হচ্ছে এটা অকোষীয়, আঠালো পদার্থ থাকে, হ্যাঁ, এবং খুবই পাতলা, 0.1 মাইক্রোমিটারের মতো পুরু হয়। খুবই পাতলা, মেসোগ্লিয়াটা খুবই পাতলা, 0.1 মাইক্রোমিটার পুরু হয়। নেমাটোসিস্ট সবচেয়ে বেশি পাওয়া যায় হাইড্রার কোন অঙ্গে? আমরা জানি হাইড্রার এই নেমাটোসিস্টের মধ্যেই কিন্তু ওই যে বিষ থাকে, পড়ছো না, হিপ্রোটক্সিন, যেটা দিয়ে সে শিকারকে ধরে। এখন চিন্তা করো তো, এই দংশন অঙ্গাণু দংশন করে, হ্যাঁ, দংশন করে। এখন চিন্তা করো, এই যে সে শিকারকে ধরবে, শিকারকে সে কি পা দিয়ে ধরবে নাকি তার কোষিকা দিয়ে ধরবে? কোষিকা তো তোমার চিহ্ন, তাই না? এটা হাইড্রা হইলে এটা হচ্ছে কোষিকা, তাই না? তো সে শিকারকে কেমনে ধরে? এই কোষিকা দিয়ে তাকে পেঁচায় ধরে। তাহলে তার কোষিকার মধ্যেই এই দংশন করার অঙ্গাণুটা বেশি থাকবে, নেমাটোসিস্ট বেশি থাকবে, রাইট? সো উত্তর হচ্ছে কোষিকা। তাহলে কোথায় বেশি থাকে? সবচেয়ে বেশি পাওয়া যাবে কোষিকাতে, কারণ এটা দিয়েই তো সে শিকারকে ধরবে, তাই না? ওকে। আর সবচেয়ে কম থাকে অ্যাকচুয়ালি পাদচাকতিতে, কারণ তলা দিয়ে সে কোনো শিকারকে ধরবে না, সেই জন্য সবচেয়ে কম থাকে। আবার অনেক জায়গায় লিখছে নাই বললেই চলে, নাই একবারে, হ্যাঁ, নাই। আচ্ছা, কলা সংগঠন মাত্রা পর্ব। ভাইয়া কলা মানে হচ্ছে টিস্যু। কলা মানে কি? কলা মানে হচ্ছে টিস্যু। বলছে টিস্যুর সংগঠন মাত্রা কোনটা? আমরা জানি, পড়াইছি তোমাকে একটু আগে ভাইয়া, পরিফেরা হচ্ছে কোষ, পরিফেরার যে পরেরটা নিডারিয়া সে হচ্ছে কলা বা টিস্যু, তাই না? এটা পড়াইছি। তো টিস্যুর মাত্রা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। সূত্র হচ্ছে আমাদের এই নিডারিয়া। তাহলে খেয়াল করছো কোনটা কোন মাত্রা? আমি তো একটা একসাথে পড়াই ফেলছি। এটাই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে আসতেছে, সেটা ইনশাল্লাহ জোর দিতে হবে। এতক্ষণ যা পড়াইছি, প্রতিসাম্যতা অনেকবার আসছে, জোর দিতে হবে। সিলোম, উদাহরণগুলা জোর দিতে হবে। এরপরে ধরো নামকরণ, ক্যারোলাস লিনিয়াস লিগেল আসছে, কিন্তু জোর দিতে হবে, ঠিক আছে? বৈচিত্র্য থেকে এমসিকিউ আসছে। আমি যতটুকু পড়াইছি ইনশাল্লাহ আশা করি পারবা। কোরালস এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী? ভাইয়া জেলিফিশ তোমাকে আমি আগেই পড়াইছি, ওই যে হাইড্রা এবং জেলিফিশ, মনে আছে? আচ্ছা, হাইড্রা এবং জেলিফিশ তারা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। So, আমাদের উত্তর হচ্ছে নিডারিয়া। কোরালস তো পারবো, এই যে প্রবাল প্রাচীর, সামুদ্রিক কোরাল বলে না, যে নিডারিয়া। নিচের কোন প্রাণীতে স্বনিষেক ঘটে? আচ্ছা, নিজেদের মধ্যে নিষেক করে। ভাইয়া কৃমি যারা আছে, কৃমিদের মধ্যে দেখো 3 নাম্বারটা হচ্ছে প্লাটিহেল মিনথেস, 4 নাম্বারটা হচ্ছে নেমাটোডা, দুইটাই কৃমি। 1 2 তো কৃমি না, পরিফেরা, নিডারিয়া। প্লাটিহেল মিনথেস হচ্ছে কৃমি, আবার নেমাটোডা হচ্ছে কৃমি, তাই না? ফিতা কৃমি, চ্যাপ্টা কৃমি, সুতা কৃমি, গোল কৃমি, এগুলো হচ্ছে এর মধ্যে। 3 নাম্বারটা হচ্ছে একটু বেশি অনুন্নত, কারণ আমরা জানি যত সামনের দিকে যায় আস্তে আস্তে উন্নত হয়, তাই না? তো 4 নাম্বারটা একটু বেটার, একটু বেশি উন্নত। 3 নাম্বারটা বেশি খারাপ। সো দেখা যায় নিজেদের মধ্যে নিষেক, এটা তো কোনো তোমার নিজের মধ্যে নিষেক করতেছে, এটা আসলে কেমন না? এটা তো আসলে উন্নত প্রাণীর বৈশিষ্ট্য হইতে পারে না, এটা অনুন্নত। তাহলে অনুন্নতকে প্লাটিহেল মিনথেস। তাহলে স্বনিষেক কার মধ্যে ঘটে? প্লাটিহেল মিনথেস। এই যে সব জায়গায় একটা কমন উদাহরণ টিনিয়া সোলিয়াম, সব জায়গায় কমন উদাহরণ টিনিয়া সোলিয়াম। আমার কথা কি ক্লিয়ার? তাহলে কোন প্রাণীতে স্বনিষেক ঘটে? উত্তর হচ্ছে টিনিয়া সোলিয়াম। ঠিক আছে, ওকে ফাইন। ফিতাকৃমি, টিনিয়া সোলিয়াম মানে ফিতাকৃমি, আগে পড়াইছি প্লাটিহেল মিনথেস। কিন্তু এটা স্বনিষেক, নিজের মধ্যে নিষেক, খারাপ বৈশিষ্ট্য, সো প্লাটিহেল মিনথেসের মধ্যে। আচ্ছা, শিখাকোষ, আমরা জানি প্লাটিহেল মিনথেস, প্লাটিহেল মিনথেস লাস্টে স আছে, এই স দিয়ে মনে রাখি আমরা শিখাকোষ। শিখাকোষ, শিখাকোষ হচ্ছে প্লাটিহেল মিনথেস পর্বের প্রাণীদের রেচন অঙ্গ। তাহলে আমাদের রেচন অঙ্গগুলো কিন্তু পড়া লাগবে, রেচন অঙ্গগুলা। তাহলে একটা আমরা পড়লাম যে প্লাটিহেল মিনথেসের রেচন অঙ্গ কোনটা? শিখাকোষ। আরেকটা আছে ভাইয়া এনিলিডা। এনিলিডা পর্বের প্রাণীদের রেচন অঙ্গ হচ্ছে, এনিলিডা ন দিয়ে মনে রাখবা নেফ্রিডিয়া। এনিলিডা ন দিয়ে কি মনে রাখবা? নেফ্রিডিয়া, ঠিক আছে? এনিলিডা ন দিয়ে মনে রাখবা নেফ্রিডিয়া। আরেকটা আছে তোমার ওই যে ঘাস ফড়িং এর বেলা পড়ছো না, আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আর্থ্রোপোডা পর্বের প্রাণীর রেচনাঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান বা মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান নালিকা কিন্তু বডি না, দেখো ভাই কি বলতেছেন, বডি মানে বডি না, নালিকা। কেন বললাম? কারণ মালপিজিয়ান যে বডি, মালপিজিয়ান যে বডি ভাইয়া, মালপিজিয়ান যে বডি, এই বডি হচ্ছে মনে রাখবা মানুষের মধ্যে, মানুষের মধ্যে পাবা মালপিজিয়ান বডি। আর নালিকা, নালিকা পাবা আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে। এটা হচ্ছে ইম্পর্টেন্স। পেঁয়াজ লাগাবা না, অপশনে থাকবে পেঁয়াজ লাগাবে, তোমাকে দেখবা বলবে নিচের কোনটি আর্থ্রোপোডা পর্বের প্রাণীর রেচন অঙ্গ। অপশনের মধ্যে দেখবা মালপিজিয়ান বডিও দিয়ে দিছে, ভাই বডি মানে দেহ, দেহ মানে মানুষ, মনে রাখবা, মানে মনে রাখার স্বার্থে। আর আসলে ঘাসফড়িং এর মধ্যে থাকে মালপিজিয়ান নালিকা, প্রায় 100টার মতো থাকে, অনেক কম না কিন্তু, ভালো সব পরিমাণ। আচ্ছা, আচ্ছা, এখানে উত্তরটা কি? শিখাকোষ, ইজি, প্লাটিহেল মিনথেস। আমি তো একসাথে সবগুলোই পড়াই দিলাম।
কোন প্রাণীতে সিওডোসিলম? আচ্ছা, এটা আমরা আগে পড়ছি। সিওডো মানে ছদ্ম, ছদ্মসিলম পাওয়া যাচ্ছে নেমাটোডার মধ্যে। নেমাটোডার উদাহরণ হচ্ছে এখানে অ্যাসকারিস লাম্ব্রিকডিস। অ্যাসকারিস লাম্ব্রিকডিস। এখানে ভাই প্রথমে যেটা দেখা যাচ্ছে ফেসিওলা হেপাটিকা, যকৃৎ কৃমি। যকৃৎ কৃমি হচ্ছে প্লাটিহেল মিনথেসের মধ্যে, বুঝছো? হ্যাঁ, ইয়েস। যকৃৎ কৃমি হচ্ছে প্লাটিহেল মিনথেস, ওটা তো হচ্ছে আমাদের 3 নম্বরে। 1 2 3 তো সিলোমই নাই, অ্যাসিলোমেট। তিনিয়া সোলিয়াম, এটা আমরা পড়ে আসছি। ফিতা কৃমি, প্লাটিহেল মিনথেস বাদ। অ্যাসকারিস লাম্ব্রিকডিস এটাই হচ্ছে আমাদের নেমাটোডার মধ্যে পড়বে। মেটাফিরে পশ্চিম, ওটা ক্যাচো, ওটা তো আগেই বাদ, ওটা তো সিলোম আছে বাদ। সো খুব কমন, কিন্তু এই উদাহরণগুলো কিন্তু খুবই কমন। দেখছো, অ্যাসকারিস লাম্ব্রিকডিস, তিনিয়া সোলিয়াম, এগুলো কিন্তু বারবার বারবার পরীক্ষা আসতেছে। তার মানে তুমি বৈজ্ঞানিক নাম বাকি কিছু পড়ো না পড়ো, এগুলো তোমাকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? ওকে, ফাইন। আচ্ছা, যকৃৎ, এই যে মাত্র পড়ে আসছি আমরা, যকৃৎ কৃমির বৈজ্ঞানিক নাম কি? ফেসিওলা হেপাটিকা। ওই যে হেপাটিক শব্দ আছে না, হেপাটিক মানে তো যকৃৎ। তাহলে যকৃৎ কৃমির বৈজ্ঞানিক নাম হচ্ছে, এই যে হেপাটিক শব্দের মানে যকৃৎ, তাহলে ফেসিওলা হেপাটিকা। অ্যাসকারিস লাম্ব্রিকডিস আমরা পড়ে আসছি, নেমাটোডা, এর মানে হচ্ছে গোল কৃমি, তাই না? গোল কৃমি বা সুতা কৃমি যেটা আমরা পড়ি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নেমাটোডার মধ্যে। উকারিয়া ব্যানক্রাফট হচ্ছে গোদরোগ করে, হ্যাঁ, গোদরোগের কৃমি। সো মোটামুটি গেল। পরেরটা আসি, ইলাস্টিন যুক্ত কিউটিকল কোন পর্বের প্রাণী থাকে? খুব সুন্দর একটা প্রশ্ন, ক্যাচ লাগানোর মতো প্রশ্ন। মনে রাখবা, সকল কৃমিতেই কিউটিকল থাকে। সকল কৃমিতেই কৃমির উপরে একটা ঢাকনা কিউটিকলের আবরণী আছে, এটা খুব কমন। কৃমির উপরে কিউটিকলের আবরণ আছে, খুবই কমন, ভেরি গুড। কিন্তু কৃমি তো এখানে দুইটা, প্লাটিহেল মিনথুস আছে, নেমাটোডাও আছে। তাহলে আমাদের উত্তর কি হবে? খেয়াল করো কোনটা উন্নত। এটা হচ্ছে 3 নাম্বার পর্বটা, এটা 4 নাম্বার পর্ব। আমরা জানি এটা হচ্ছে বেশি উন্নত, রাইট। খেয়াল করো, বলছে নর্মাল কিউটিকল না, কিন্তু বলছে ইলাস্টিন যুক্ত কিউটিকল, একটু হাই ক্লাস বৈশিষ্ট্য। তার মানে উত্তর হচ্ছে নেমাটোডা। বুঝতে পারছো ভাইয়া? এই পার্থক্যটা করার জন্য কিন্তু ঢাকা বোর্ডে প্রশ্নটা দিছে। ঢাকা বোর্ডে 23 সালে প্রশ্নটা আসছে। তো খেয়াল করো, নর্মাল কিউটিকল আর ইলাস্টিন যুক্ত কিউটিকল, পার্থক্যটা কি বুঝতে পেরেছো? পার্থক্যটা কি ভাইজান বুঝতে পেরেছেন? হুম, গুড। একটা জিনিস আমি দেখতেছি, ওয়েট এ মিনিট। আচ্ছা, ঠিক আছে, গুড। প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা? আমরা জানি প্রাণী জগতের সবচেয়ে বড় পর্বটা হচ্ছে আর্থ্রোপোডা, 1 নম্বর, ফার্স্ট। সবচেয়ে বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। আর দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে, সেকেন্ড হচ্ছে, এই দ্বিতীয় বৃহত্তম হচ্ছে মলাস্কা। প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, দ্বিতীয় বৃহত্তম হচ্ছে মলাস্কা। গুড। কোন পর্বের প্রাণীতে অর্ধমুক্ত সংবহনতন্ত্র দেখা যায়? খুবই ভালো একটা প্রশ্ন। অর্ধমুক্ত, ভাইয়া মনে রাখবা, মুক্ত সংবহন মানে কি? রক্তটা সারা দেহের মধ্যে নর্মালি চলাফেরা করতে পারে, পুরো সারা দেহের মধ্যেই চলে, কোনো রক্ত নালীর মধ্যে আলাদাভাবে না, সারা দেহে চলে। যাদের মুক্ত সংবহনতন্ত্র আছে এদেরকে আমরা বলি হিমোসিল। তোমরা ঘাস ফড়িং এর মধ্যে পড়ছো, তাই না? আর্থ্রোপোডার মধ্যে পড়ছো। এই যে আর্থ্রোপোডা মানে প্রাণী জগতের যেটা সবচেয়ে বৃহত্তম পর্ব, এই আর্থ্রোপোডা, বা দ্বিতীয় বৃহত্তম পর্ব মলাস্কা, এদের মধ্যে কিন্তু মুক্ত সংবহনতন্ত্র পাওয়া যায়। আর এনিলিডা, যেটা এনিলিডা, এটা ভালো করে মাথা রাখবা, এনিলিডার মধ্যে কিন্তু মানুষের মতো বদ্ধ সংবহনতন্ত্র পাওয়া যায়, খেয়াল করবা। তাহলে এনিলিডা কিন্তু একটা একটা এক্সেপশনাল পার্ট, কারণ এনিলিডাতে মানুষের মতো বদ্ধ সংবহনতন্ত্র পাওয়া যায়। আমাদের যেরকম বদ্ধ রক্তনালীর ভিতরেই সব রক্ত, হার্টের মধ্যে রক্ত, এটা হচ্ছে বদ্ধ সংবহনতন্ত্র, এটা পাওয়া যায় মানুষের মতো এনিলিডার মধ্যে, পরীক্ষা আসতে পারে। এই যে মুক্ত যেগুলো বললাম আর্থ্রোপোডা মলাস্কা, তার মধ্যে এই যে মলাস্কা, তার মধ্যে স্পেশালিটি হচ্ছে কিছু রক্ত সারা দেহে ছড়ায় থাকলেও রক্তনালীর ভিতরেও কিছু রক্ত থাকে, এই জন্য তাকে আমরা বলি অর্ধমুক্ত সংবহনতন্ত্র। এটা কিন্তু বইয়ের আর কোথাও নাই, শুধুমাত্র মলাস্কার মধ্যেই আছে। সো পরীক্ষা যেহেতু অলরেডি আসছে, ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা এর আগেও আমরা পড়াইতাম যে সকল সংবহনতন্ত্র পড়ানোর পরে বলতাম সংবহনতন্ত্র 2 প্রকার, মুক্ত আর বদ্ধ। একটাই ব্যতিক্রম, মলাস্কা। মলাস্কার মধ্যে অর্ধমুক্ত, সূত্র হচ্ছে মলাস্কা, এই যে মলাস্কা, ঠিক আছে? একমাত্র মলাস্কার মধ্যে হচ্ছে অর্ধমুক্ত, কিছু রক্তনালীর ভিতরে, কিছু আবার বাইরে, ঠিক আছে? আচ্ছা, এই মলাস্কার উপরে কিন্তু মেন্টল নামক একটা পাতলা আবরণ থাকে, ভেরি ইম্পর্টেন্ট মেন্টল। এই মেন্টল দিয়ে কিন্তু অনেক সময় সে শ্বসন কার্য পরিচালনা করে। মেন্টল খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। মেন্টল থাকে কোথায়? মলাস্কাতে, ঠিক আছে? ডান। ঝিনুক কোন পর্বের প্রাণী? শামুক, ঝিনুক, এরা যারা আছে সবাই হচ্ছে মলাস্কা। শামুক, ঝিনুক, এরা সবাই কোথায়? মলাস্কাতে। শামুক, ঝিনুক, এরা কোথায়? মলাস্কা, মলাস্কা। আচ্ছা,
পড়ছো না, রেতি জিব্বা বা রেডিউলা থাকে। আচ্ছা, ডান। মেন্টল, এই যে মাত্রই পড়ে আসলাম, মেন্টল নামক পাতলা আবরণ থাকে, এটা দিয়ে অনেক সময় শ্বসন কার্য পরিচালনা করে। মেন্টল, মতে মলাস্কা, মতে মেন্টল, মতে মলাস্কা, উত্তর হচ্ছে মেন্টল মলাস্কা। ঠিক আছে, ডান। তো মাঝখানে বিজ্ঞাপন বিরতি। 25 ব্যাচের জন্য ভাইয়ার একমাত্র গুছানো বোটানি জুলজির কোর্স মাস্টার বায়োলজি। তোমরা তোমাদের ছোট ভাই আপুদেরকে অবশ্যই সাজেস্ট করবা, এটা একটা কাইন্ড রিকোয়েস্ট তোমাদের কাছে। আমি সবসময় বলি যে তোমাদের যদি আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই তোমরা অনলাইনে আমার কথা সাজেস্ট করবা ছোট ভাই বোনদেরকে, যেন তারা আমার ক্লাসগুলো ইনশাল্লাহ করে যেন তারা উপকৃত হয়। অ্যাটলিস্ট এই ওয়ান শটের সিকিউ গুলো ইনশাল্লাহ তোমরা দিয়ে দিবা সবাইকে, যেন সবাই উপকৃত হতে পারে। এবং আমি জানি না তোমাদের পরীক্ষা তোমাদের কেমন দিবা, কে কোন বোর্ডে, আশা করি ইনশাল্লাহ সবাই পরীক্ষা খুব ভালো হবে। সকলের পরীক্ষা যদি ইনশাল্লাহ ভালো হয়, অন্ততপক্ষে সেই দিন এসে আমি অনুরোধ করবো সবাইকে, সেই দিন এসে দুইটা গ্রুপে, একটা হচ্ছে বন্দি পাঠশালা গ্রুপ, একটা হচ্ছে বন্দি পাঠশালা গ্রুপ। বন্দি পাঠশালা আমাদের যে মেইন গ্রুপটা আছে, প্রায় 7 লক্ষের কাছাকাছি মেম্বার, 6 লক্ষ প্লাস মেম্বার। আর একটা হচ্ছে ভাইয়ার যে পার্সোনাল গ্রুপ, সেটা হচ্ছে মেডিটনিক মাস্টার বায়োলজি। এই দুইটা গ্রুপের মধ্যে তোমার কাছে রিকোয়েস্ট থাকবে আমার, যারা যারা পরীক্ষা ইনশাল্লাহ আমার ক্লাস থেকে উপকৃত হয়ে আলটিমেটলি পরীক্ষা ভালো করে দিয়ে আসতে পারবা, পরীক্ষা দিয়ে আমার কাছে মনে হবে, তারা এই দুইটা গ্রুপে তোমাদের মতামত জানাবা, এটা রিকোয়েস্ট রইল। তোমাদের হয়তো সামনে পরীক্ষা থাকবে, কিন্তু এই মতামত জানাতে তোমার সর্বোচ্চ সময় লাগবে 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট। পরীক্ষার হল থেকে এসে তো আমরা অনেক সময় মোবাইল টিপি, অনেক সময় ধরে আমরা মোবাইলে অনেক সময় নষ্ট করি। অ্যাটলিস্ট ওই 5 মিনিট সময় দিয়ে হলেও তুমি এই দুইটা গ্রুপে আমার এই ক্লাসগুলার বা আমার পড়ানোর রিভিউ জানাবা। আমার জন্য এটা অনেক বড় প্রাপ্ত হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমি সবার কাছ থেকে আমি এটা আশা করবো, যারা যারা আমার ক্লাসটা করছো, যারা যারা আমার ক্লাসগুলো এতদিন ধরে করেছো, সবার কাছে আমি এটা আশা করবো। ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, সো মেন্টল মতে মলাস্কা, ডান। ঝিনুক কোন পর্বের প্রাণী? এটা মাত্র পরে আসছি, দরকার নাই। নিচের কোনটি মলাস্কা পর্বের প্রাণীতে পাওয়া যায়? মলাস্কা মানে হচ্ছে শামুক ঝিনুক, ওদের কিন্তু রেতি জিব্বা বা রেডুলা থাকে। নেফ্রিডিয়া, এটা হচ্ছে এনিলিডা পর্বের প্রাণীর রেচনাঙ্গকে বলা হয় নেফ্রিডিয়া। আর এই এনিলিডারই লার্ভা দশাকে বলে ট্রকোফোর নামক লার্ভা, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর ট্যাগমাটা তো ট্যাগমাটাইজেশন, খণ্ডকান, এটা আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে পাওয়া যায়। খণ্ড শরীর, ট্যাগমাটাইজেশন। ঠিক আছে, তো আমাদের এখানে উত্তর হচ্ছে মলাস্কা পর্বের প্রাণীতে পাওয়া যায় রেডুলা বা রেতিজিব্বা। ঠিক আছে, ডান। এনিলিডার, এটা পড়াইছি। এনিলিডার রেচনাঙ্গের নাম কি? এনিলিডার ন দিয়ে মনে রাখবা নেফ্রিডিয়া। তাহলে এনিলিডার রেচনাঙ্গের নাম কি? নেফ্রিডিয়া। ডান। ঝিনুকের চলনাঙ্গ কোনটা? ঝিনুক। আচ্ছা, গুড। এখানে খুব ভালো ভালো কিছু লাইন আছে, খেয়াল করে দেখো। শামুক ঝিনুক ওরা কোনটা? মলাস্কা না? মনে রাখবা মলাস্কা পর্বের যে প্রাণীরা আছে, শামুককে তোমরা সবাই চিনো মোটামুটি, খোলসের মধ্যে থাকে, মাথাটা একটু বাইক করে রাখে মাথার মধ্যে, না ওটা কচ্ছপের মতো। শামুককে সবাই চিনো। এই শামুকের মাংসল পা থাকে, এই মাংসল পা দিয়ে সে চলে। সন্ধিপদ, এটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। জয়েন্ট ফুট, প্রত্যেকটা পায়ের খণ্ডগুলা এরকম করে জয়েন্ট করা, এরকম খণ্ড খণ্ড যুক্ত, সন্ধিও। এটা হচ্ছে ঘাসফড়িং বা আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে। প্যাশল প্যারাপেডিয়া বা কাইটিনময় সিটি, এটা হচ্ছে এনিলিডা বা ক্যাচো যাচ্ছে না, ক্যাচো ওদের থাকে এরকম প্যারাপোডিয়া, দুই পাশে এরকম পা থাকে। ক্যাচো ধর, এটা যে ক্যাচো হয় দুই পাশে এরকম প্যারাপোডিয়া, দুই পাশে পা থাকে, এই যে দুই পাশে পা থাকে পায়ের মতো, কাইটিনময় সিটি বা প্যাশল প্যারাপেডিয়া বলে। চোষক বা হুক থাকে, কৃমির হুক দিয়ে আটকে থাকে। ঠিক আছে, সো মাংসল পা থাকে মলাস্কা, এবং খুবই সহজ, মতে মলাস্কা, ঝিনুক বা শামুক মলাস্কা, মতে মাংসল পা, মতে মেন্টল, সব কিন্তু মদে কাছাকাছি একটা নাম তুমি পাচ্ছ, তাই না? আচ্ছা, এনিলিডা পর্বের প্রাণীর লার্ভার নাম কি? এটা একটু আগে পড়াইছি। এনিলিডা পর্বের প্রাণীর লার্ভা দশা ট্রকোফোর লার্ভা, একটু আগে তোমাকে বলে আসছিলাম। এনিলিডা পর্বের প্রাণীর লার্ভা দশা কোনটা? ট্রকোফোর লার্ভা। এটা কিন্তু খুব কমনলি আসে। ট্রকোফোর লার্ভা কার? এনিলিডা পর্বের প্রাণীর, খুবই কমনলি আসে। ক্যাচোর রক্ত সংবহনতন্ত্র কোন প্রকৃতির? ভাইয়া দেখো, ক্যাচো মানে বলছিলাম, ক্যাচো হচ্ছে এনিলিডা, তোমাদেরকে একটু আগে পড়াইছিলাম। এনিলিডা পর্বের প্রাণীর রক্ত সংবহনতন্ত্র মানুষের মতো বদ্ধ প্রকৃতির, বলছিলাম না? এনিলিডা পর্বের প্রাণীর রক্ত সংবহনতন্ত্র মানুষের মতো বদ্ধ প্রকৃতির। আর যারা মলাস্কা, এদের তো নর্মালি মুক্ত, কিন্তু যদি বলে অর্ধমুক্ত কার, একমাত্র সে হচ্ছে অর্ধমুক্ত। আর মুক্ত কিন্তু মোটামুটি প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম যে দুইটা পর্ব, একটা হচ্ছে আর্থ্রোপোডা আর একটা হচ্ছে মলাস্কা। তো মলাস্কা একটা স্পেশালিটি হচ্ছে এটাকে
স্পেশালিটি যে একমাত্র এটার মধ্যেই অর্ধমুক্ত সংবহনতন্ত্র বলা যায়, তবে কিন্তু সংবহনতন্ত্রের ক্লাসিফিকেশনে এটা কিন্তু নাই। সংবহনতন্ত্র দুই প্রকার, মুক্ত আর বদ্ধ। অর্ধমুক্ত কিন্তু কোনো ক্লাসিফিকেশনে নাই। চলে আসি পরের প্রশ্নে। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্রধান রেচনাঙ্গ বলছিলাম ঘাসফড়িং এর কোনটা? ম্যালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান নালিকা। আর মালপিজিয়ান বডিজ বললে কিন্তু মানুষের মধ্যে প্লাটিহেলমিনথেসের মধ্যে শিখাকোষ, এনিলিডার মধ্যে নেফ্রেডিয়া। ঠিক আছে, নেফ্রন কিন্তু মানুষের বৃক্কের একক, তাই না? বৃক্কের কার্যকরী একক হচ্ছে নেফ্রন। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য কি? আচ্ছা, জীবনচক্রে ট্রকোফোর নামক লার্ভা, ভাইয়া ট্রকোফোর লার্ভা হচ্ছে এনিলিডার বৈশিষ্ট্য, এনিলিডা বাদ, এনিলিডার বৈশিষ্ট্য। রক্ত সংবহন তন্ত্র বদ্ধ বদ্ধ প্রকৃতির, এটাও এনিলিডা বাদ। প্রধান রেচনাঙ্গ মালপিজিয়ান নালিকা, রাইট, পেয়ে গেছি, এই যে পেয়ে গেছি, অ্যান্সার পেয়ে গেছি, জাস্ট রিডিং দিলে পারবা। পেরি হিমালতন্ত্র হচ্ছে একাই নোডার মাটার মধ্যে, একাই নোডার মাটা পর্বের যে প্রাণীরা আছে 8 নাম্বার যেটা, ওদের রক্ত সংবহনতন্ত্র থাকে না, কি থাকে? হিমাল ও পেরি হিমালতন্ত্র। সো এটা একটা স্পেশাল শব্দ, কিন্তু এটা আর কোথাও নাই, শুধুমাত্র একাই নোডার মাটার মধ্যেই আছে। এটা একটা বোর্ডের অপশনে আছে, মানে এটা তোমার সময় চলে আসতে পারে কোনো একটা বোর্ডে। ঠিক আছে, সো হিমাল ও পেরি হিমালতন্ত্র কোথায় পাওয়া যাবে? একাই নোডার মাটা। হিমাল ও পেরি হিমালতন্ত্র একাই নোডার মাটা, কারণ একাই নোডার মাটার মধ্যে কোনো রক্ত সংবহন তন্ত্র নাই, ওদের কি আছে? হিমাল ও পেরি হিমালতন্ত্র। আমার কথা কি সবাই ক্লিয়ার? ওকে ফাইন, চলে আসি ভাই পরেরটাতে। আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে পাওয়া যায় কোনটা? আমি তো কতবার ধরে বলে আসছি, আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে দেখো এখানে আমরা মিলাই, প্যারাপোডিয়া এটা হচ্ছে ওই যে কেঁচোর মধ্যে, এনিলিডা বাদ। রেডুলা বা রেথিজিব্বা মলাস্কাতে বাদ। হিমোসিল, এই যে হিম মানে রক্ত, সিল মানে গহ্বর, মুক্ত সংবহনতন্ত্র যাদের, ওদের রক্ত, এদেরকে বলা হিমোসিল, কারণ ওদের রক্তটা পুরো শরীরের মধ্যেই, গহ্বরের মধ্যেই ছড়ানো থাকে, এই জন্য তাকে বলে হিমোসিল। আর্থ্রোপোডা হচ্ছে আমরা সবাই জানি মুক্ত সংবহনতন্ত্র, এটা হচ্ছে হিমোসিল। সো ডান। আচ্ছা, মাছির রক্ত সংবহনতন্ত্র কোন ধরনের? মাছি, ভাইয়া মাছি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। ঠিক আছে, ঘাসফড়িং, মাছি, তেলাপোকা, এরা হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে হচ্ছে আমরা মুক্ত এই যে উন্মুক্ত বা মুক্ত সংবহনতন্ত্র পাবো। ঠিক আছে, বদ্ধ না, অর্ধমুক্ত না, এটা আমরা সবগুলো ভাই তোমাকে ভালো করে উদাহরণগুলো পড়াইছি। তো আশা করি ইনশাল্লাহ রক্ত সংবহনতন্ত্র নিয়ে কারো ভুল হবে না। দেখতে পাচ্ছ রক্ত সংবহনতন্ত্র নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন খুব কমনলি আসতেছে, খুব কমনলি ছাত্রদের এগুলো পছন্দ। এরপরে কোন পর্বের প্রাণীতে পড়াইছি? হিমাল ও পেরি হিমালতন্ত্র, উত্তর করো তো। একাই নোডার মাটার মধ্যে, কারণ ওদের কোনো রক্ত সংবহনতন্ত্র নাই, ওদের কি আছে? হিমাল ও পেরি হিমালতন্ত্র। সামুদ্রিক তারা আছে না, সামুদ্রিক তারা, এই যে এরকম স্টারফিশ, এই স্টারফিশ এ হচ্ছে একাই নোডার মাটা। তার মানে ওরা হচ্ছে কি 5টা বাহু না, 1 2 3 4 5, তার মানে পূর্ণাঙ্গ অবস্থায়, পূর্ণাঙ্গ বুড়া অবস্থায় বা পরিণত অবস্থায় এরা 5টা বাহু, তার মানে পঞ্চৌরীয় প্রতিসম, পঞ্চৌরীয় প্রতিসম। ওদের মাঝখানে মাঝখানে খাদ থাকে, খাদগুলোকে বলে এম্বুলেক্রাল খাদ। খাদগুলোকে কি বলে? এম্বুলেক্রাল খাদ। এই শব্দগুলো আমি কেন বলছি, কারণ এগুলো এমসিকিউতে আসে। এম্বুলেক্রাল খাদ থাকে, খাদ মানে গর্ত, এম্বুলেক্রাল খাদ বা এম্বুলেক্রাল গর্ত। এখানে চলার জন্য একটু টিউবের মতো হয়, এটাকে বলে টিউব ফিট। কি বলে? নালিকা পথ বা টিউব ফিট, টিউব ফিট বা নালিকা পথ, টিউব ফিট বা নালিকা পথ থাকে। ঠিক আছে, টিউব ফিট বা নালিকা পথ থাকে। এবার দেখো আগের এমসিকিউতে আসো, এই যে নালিকা পথ দেখছো, নালিকা পথ এটা কোথায়? এটা হচ্ছে একাই নোডার মাটার মধ্যে, একাই নোডার মাটার মধ্যে নালিকা পথ বা টিউব ফিট। ওকে ফাইন, ঠিক আছে, ওকে বুঝে গেছো? তাহলে উত্তর হচ্ছে একাই নোডার মাটা, ডান। আর লার্ভা দোষে থাকে হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, যতটুকু ভাইয়ার মোটামুটি মনে আছে, লার্ভা দোষের সম্ভবত দ্বিপার্শ্বীয় প্রতিসম, তোমরা তাও একটু চেক করবা, তাও চেক করবা, কারণ দেখা গেছে মনে করো আমারও তো অনেক এমসিকিউ মাঝে মধ্যে আমারও ভুল হইতে পারে, তাই না? তো এটা আমি যেটা চেক করতে বলি অবশ্যই চেক করবা, এটা চেক করার দরকার নাই, আমি মোটামুটি শিওর। সো লার্ভা দোষে থাকে দ্বিপার্শ্বীয় প্রতিসম, লার্ভা দোষে কোনটা থাকে? দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম, এটা আমি চেক করে দিছি, নো প্যারা নাই, শিওর, মাত্র চেক করে দিছি। ঠিক আছে, সো পূর্ণাঙ্গ অবস্থায় পঞ্চরীয় প্রতিসম, আর লার্ভা দোষে দ্বিপার্শ্বীয় প্রতিসম। এম্বুলেক্রাল খাদ, এই যে মাঝখানে মাঝখানে যে গর্ত, 5টা খাদ থাকবে, 1 2 3 4 5, 5টা বাহুতে 5টা গর্ত। আর চলার জন্য টিউব ফিট। বলতো এদের কি থাকবে? নালীতন্ত্র নাকি পানি প্রবাহতন্ত্র? পড়াইছি, এদের থাকবে পানি প্রবাহতন্ত্র, নালীতন্ত্র থাকে পরিফেরার মধ্যে, তাই না? হ্যাঁ,
কোন পর্বের সকল প্রাণী সামুদ্রিক? এই যে একাই নোডারমাটা পর্বের যে প্রাণীগুলো আছে এরা সবাই সামুদ্রিক। তারা মাছ টারা মাছ কখনোই আমাদের পুকুরের মধ্যে পাবা না, ঠিক আছে? সবাই হচ্ছে সামুদ্রিক। নালিকাপদ অনেকবার পড়াইছি। নালিকাপদ কার চলনাঙ্গ? উত্তর হচ্ছে একাইনোডার্মাটা। টিউবফিট বা নালিকাপদ একাইনোডার্মাটা। একাইনোস মানে কাটা, ডার্মা মানে ত্বক। কন্টক ত্বক প্রাণী, ত্বকের মধ্যে কাটা থাকে। কন্টক ত্বক প্রাণী এদের মধ্যে আছে এই নালিকাপদ বা টিউবফিট। সমুদ্র তারা এর প্রতিসাম্যতা মাত্রা পড়াইছি। সমুদ্র তারা বলছে মানে পরিণত অবস্থা, তাই না? লার্ভা তো বলে নাই, লার্ভাটা উল্লেখ করে দিতে হবে। লার্ভা বলে নাই, বলছে নর্মাল সমুদ্র তারা। সমুদ্র তারা পাঁচ বাহু, পাঁচটা বাহু না, মানে স্টার রাখছিলাম একটু আগে। স্টার 1 2 3 4 5, পাঁচটা বাহু, তাহলে পঞ্চৌরীয় প্রতিসম। যদি বলতো যে সমুদ্র তারার লার্ভা কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়, লার্ভা বলতো, তাইলে হতো দ্বিপার্শ্বীয়। ঠিক আছে না? আলহামদুলিল্লাহ পারবো। কোন পর্বে পানি সংবন্টন দেখা যায়? পড়াইছি। পানি সংবন্টন হচ্ছে একাইনোডার্মাটা, পড়াইছি না? গুড, কয়েকবার করে বলছি। কর্ডেট প্রাণীদের, ভেরি গুড। কর্ডাটা পর্বের যার প্রাণীরা আছে ওদের কিন্তু খুবই স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য আছে। তার মধ্যে একটা হচ্ছে এটা যে এন্ডোস্টাইল, এন্ডোস্টাইল একটা গ্রন্থিতে পরিণত হয়, সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। খুবই ইম্পর্টেন্ট। এন্ডোস্টাইল কোন গ্রন্থিতে পরিণত হয়? থাইরয়েড গ্রন্থি। কর্ডাটা পর্বের যে বৈশিষ্ট্যগুলো আছে এর মধ্যে এটা একটা এমসিকিউ, আরেকটা এমসিকিউ আছে, পড়াচ্ছি। মনে রাখবা, কর্ডাটা পর্বের প্রাণীতে আর নন কর্ডাটা পর্বের প্রাণীতে একটা ছোট্ট পার্থক্য আছে বৈশিষ্ট্য দিক থেকে, সেটা হচ্ছে হৃদযন্ত্র এবং স্নায়ুতন্ত্র নিয়ে, স্নায়ু নিয়ে। এত কিছু দরকার নাই। তুমি কিভাবে মনে রাখবা? তুমি শর্টকাট মনে রাখবা। তুমি চিন্তা করবে, স্নায়ুর কথা চিন্তা করবে। মানুষ আমরা কর্ডাটা, তাই না? আমাদের স্নায়ু কি জাস্ট নর্মাল চিন্তা করো, কোনো বাড়তি চিন্তা করার দরকার নেই। আমাদের স্নায়ু, আমাদের হাতে কেউ যদি টাচ করে আমরা ফিল করতে পারি, তাই না? হাতে কেউ যদি গুঁতা দেয় ফিল করতে পারি। তার মানে আমাদের পৃষ্ঠে টাচ করলে আমরা ফিল করতে পারি, কারণ স্নায়ু আছে, রাইট? শেষ। তাহলে কর্ডাটা পর্বের প্রাণীতে স্নায়ুতন্ত্র কেমন হয়? পৃষ্ঠীয়। শেষ। পৃষ্ঠীয়, পৃষ্ঠে থাকে, আমাদের স্নায়ুগুলো পৃষ্ঠে আছে। এই একটা ট্রিক্স দিয়ে তুমি সবগুলো অ্যান্সার করতে পারবা। তাহলে স্নায়ু যদি পৃষ্ঠীয় হয়, হৃদযন্ত্র হবে তার উল্টা। পৃষ্ঠের উল্টা কি? অঙ্কীয়। নন কর্ডাটা পড়ার দরকার আছে? নাই, জাস্ট এটা উল্টা করে দিবা। এই যে কর্ডাটা যদি হৃদযন্ত্র অঙ্কীয় হয়, এটা হবে পৃষ্ঠীয়, জাস্ট উল্টা করে দিবা। এটা পৃষ্ঠীয় হলে এটা অঙ্কীয়। শেষ, জাস্ট উল্টা করে দিবা, তোমার পড়া শেষ। তুমি খালি একটা জিনিস মনে রাখবা, মনে রাখার ট্রিক্স আমি বলে দিছি, আর ইনশাল্লাহ পড়াও লাগবে না। এরপর বাকিটা জাস্ট উল্টা করে দিলেই তোমার এই সবগুলো এমসিকিউ তুমি পারবা। এটা কিন্তু পরীক্ষা আসে, ঠিক আছে? থাইরয়েড একটা পরীক্ষা আসে। কর্ডাটা এবং নন কর্ডাটার পার্থক্য যদি পরীক্ষায় ঘর মানে এমনিতে সৃজনশীল আসে, এই পার্থক্য কিন্তু উল্লেখ করতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট পার্থক্য, ঠিক আছে? করোটা পরে প্রাণীতে লোহিত কণিকায় কোন উপাদানটি থাকে? সবাই পারি আমরা। করোটা মানে মানুষ, মানুষের লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন থাকে। এটা কে পারে না ভাই? হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন, তাই না? হিমোগ্লোবিনের 4টা চেইন থাকে। কয়টা চেইন? 4টা চেইন। প্রত্যেকটা চেইনে একটা করে অক্সিজেন বহন করে। এই জন্য দেখা যায় প্রত্যেকটা চেইনে যেহেতু একটা করে অক্সিজেন, এই জন্য একটা হিমোগ্লোবিন 4টা অক্সিজেন বহন করতে পারে। 4 অণু অক্সিজেন। এর হচ্ছে হিসাব। 4টা আমিষের চেইন থাকে আর কি। এটা তোমাদের পরিপাক অধ্যায় বা ওই রক্ত অধ্যায় আছে। সাগর ফোয়ারা নামে পরিচিত, এটা পারো, খুবই সুন্দর। সাগর ফোয়ারা, এটা তো অপর নাম, এটা তো মুখস্থ করা। ইউরো কর্ডাটা পর্বের প্রাণীকে বলা হয় সাগর ফোয়ারা। এসিডিয়া, থেলিয়াসিয়া, লার্ভাসিয়া 3 ভাগে ভাগ করা যায়। ইউরো কর্ডাটা মানে সাগর ফোয়ারা। ওরা সাইফোনের মতো, মানে সমুদ্রের মাঝখানে মাঝখানে ঝর্ণার মতো পানি বের করে, এই জন্য বলা হয় সাগর ফোয়ারা। ঠিক আছে? আচ্ছা, নিচে কোন কোন শ্রেণীর প্রাণীতে, কোন শ্রেণী হবে একটা, একবারই দিবার না, প্রতি রূপান্তর ঘটে? খুব সুন্দর একটা প্রশ্ন ভাই। এসিডিয়া যারা আছে, এসিডিয়া এদের হচ্ছে প্রতীপ রূপান্তর ঘটে। এখন কথা হচ্ছে প্রতীপ রূপান্তর মানে কি? প্রতীপ রূপান্তর মানে হচ্ছে, ধরো নর্মালি মানুষের ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে কি হয়, তুমি ছোটবেলায় ছিলা, ছোটবেলায় তোমার বৈশিষ্ট্যগুলো অত পাকাপোক্ত ছিল না। এখন তুমি বড় হইছো, তোমার মধ্যে আরো অনেক বৈশিষ্ট্য আসছে, তুমি বুঝো কি করতে হবে কি করতে হবে না, তাই না? তোমার একটা বিবেক তৈরি হয়েছে, এই বিবেক বোধ আছে তোমার, অনেক কিছু আছে তোমার এখন, তাই না? তার মানে আস্তে আস্তে তুমি উন্নত হইছো। কিন্তু যদি এমন হয় বয়সের সাথে সাথে উন্নত না হয়ে আস্তে আস্তে অনুন্নত হইছো, উল্টা ভালোর দিকে না গিয়ে খারাপের দিকে গেছো, এটাকে বলে প্রতীপ রূপান্তর। বিপরীত দিকে রূপান্তর, খারাপ দিকে রূপান্তর। দিন গেলে আস্তে আস্তে খারাপ বৈশিষ্ট্যগুলো আসছে। এটা হচ্ছে এসিডিআর বৈশিষ্ট্য। এসিডিআর মধ্যে আমরা এই প্রতীপ রূপান্তরগুলো দেখতে পাবো, ঠিক আছে? এটা আমি তোমাদের ক্লাসের মধ্যে পড়াইছিলাম, ক্লাসের মধ্যে পড়াইছি। এখন আর তোমাদের ওটা পড়াচ্ছি না, মানে ডিটেলসের ক্লাসে পড়াইছিলাম যে উন্নত বৈশিষ্ট্যগুলো হারিয়ে আস্তে আস্তে উন্নত বৈশিষ্ট্য লাভ করে, সেটা হচ্ছে আমরা পাবো এসিডিআর মধ্যে, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের পরের এমসিকিউটাও সেম, যে কোন প্রাণীতে প্রতীপ রূপান্তর ঘটে? উত্তর হচ্ছে এসিডিয়া। এই যে এসিডিয়া, এসিডিয়া মেন্টুল, এই যে এসিডিয়া, উত্তর হচ্ছে এসিডিয়া, প্রতীপ রূপান্তর ঘটে। তো খুবই কমনলি তোমাকে এটা মনে রাখতে হবে। প্রতীপ রূপান্তর বিষয়টা বুঝছো তো?
আস্তে আস্তে উন্নত বৈশিষ্ট্যগুলো হারিয়ে সে আস্তে আস্তে অনুন্নত বৈশিষ্ট্যগুলো লাভ করে, উন্নত বৈশিষ্ট্য হারিয়ে আস্তে আস্তে অনুন্নত বৈশিষ্ট্যগুলো লাভ করে, এটা হচ্ছে প্রতীপ রূপান্তর। এসিডিয়া খুব ইজি এমসিকিউ মনে রাখবা। এসিডিয়ার দেহে কিরূপ লার্ভা দশা বিদ্যমান? খুব সুন্দর একটা প্রশ্ন। এসিডিয়ার যে লার্ভা দশা, দেখো ট্রোকোফোর তো না, এটার মধ্যে পড়ে আসছো, এগুলো তুমি কখনো দেখবে পড়োই না তেমন। খুবই ইজি অ্যান্সার, ট্যাডপোল লার্ভা। এসিডিয়ার লার্ভা দশার নাম কি? ট্যাডপোল লার্ভা। এটাও কিন্তু 3 স্টার এমসিকিউ লার্ভা। লার্ভা কিছু কিছু নাম আছে যেগুলো বেশি আসে পরীক্ষায়, তার মধ্যে এটা একটা। এসিডিয়া লার্ভা দশার নাম কি? ট্যাডপোল। ট্যাডপোল নামক লার্ভা থাকে। এবং মনে রাখবা লার্ভা দশায় কিন্তু লেজ থাকে, লেজ। পরিণত অবস্থায় লেজ থাকে না, লার্ভা দশায় লেজ থাকে, ঠিক আছে? সো এসিডিয়া লার্ভা দশার নাম কি? ট্যাডপোল। ট্যাডপোল। ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীতে মস্তিষ্ক কোনটি দ্বারা সুরক্ষিত থাকে? আমাদের মস্তিষ্ক মাথার উপরে কি আছে? একটা খুলি আছে না? খুলি মানে কি? করটিকা। এই যে আমাদের মস্তিষ্ক মাথার খুলি বা করটিকা দিয়ে কাভার্ড করা, সুরক্ষিত করা। এই যে করটিকা, এই মাথার খুলি মানেই করটিকা, ঠিক আছে? কোন প্রাণীতে পৃষ্ঠ পাখনা অনুপস্থিত? খুব সুন্দর একটা প্রশ্ন। উত্তর হচ্ছে হ্যাগফিশ। উত্তর হচ্ছে হ্যাগফিশ। হ্যাগফিশে কোনো পৃষ্ঠ পাখনা থাকে না। আমি তোমাদেরকে এই যে ডিটেলসের ক্লাসে হ্যাগফিশ, তারপরে তোমার ল্যাম্প্রে, সবগুলো মোটামুটি পড়াইছি। মিক্সিনি পড়াইছি না ভাইয়া? পড়াইছি। পৃষ্ঠ পাখনা, আচ্ছা আমি তো বলে দিতে, এটা মানে ভালো হয়, তাই না? ঠিক আছে, গুড। আচ্ছা, সো এখানে যে বিষয়টা হচ্ছে ভাইয়া, এই মিক্সিন হচ্ছে হ্যাগফিশ, মিক্সিন হচ্ছে হ্যাগফিশ, আর ল্যাম্প্রে হচ্ছে ওই সেফালাস পিডোমরফি, আই থিঙ্ক। হ্যাঁ, সেফালাস পিডোমরফি, এটা হচ্ছে ল্যাম্প্রে। আর মিক্সিনি হচ্ছে হ্যাগফিশ। মিক্সিনি, মিক্সিনি মনে রাখবা, মিক্সিনির চেয়ে কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে ল্যাম্প্রেটা একটু ভালো আগে আছে। যেমন এদের বাক্কাল ফানেল নাই, এদের বাক্কাল ফানেল মোটামুটি উন্নত। এদের তোমার পৃষ্ঠবাকনা নাই, এদের পৃষ্ঠবাকনা আছে, এরকম কিছু বৈশিষ্ট্য আছে। লার্ভা দশা নাই, এরকম, বুঝছো? সো ওদের একটা একটা করে এই মিক্সিনের মধ্যে অনেক কিছুই নাই নাই নাই। তো পৃষ্ঠপাকনা নাইকার তো পরীক্ষা যদি এরকম নাই দিয়ে কিছু আসে, নাই নাই নাই, তাহলে বুঝবা যে এরকম কিছু আসলে বুঝবা যে মোটামুটি মিক্সিনি। কারণ মিক্সিনের মধ্যেই নাই নাই নাই, খালি হাউতাস, কিছুই নাই কিছুই নাই, আমার কিছুই নাই। হ্যাগফিশ, হ্যাগফিশ মানে বিশ্রী, দেখতে খুব বিশ্রী, হ্যাঁ, এই জন্য বলে হ্যাগফিশ। তো এর তো কিছুই নাই এরকম। তো তোমরা ওই দেখবা এরকম কিছু মাছ থাকে, এরকম লম্বা সাপের মতো কিছু মাছ থাকে, এরকম পাখনা টাখনা নাই, মিক্সিনি হ্যাগফিশ, ঠিক আছে? কর্দমাক্ত নিচের দিকে থাকে, আর পুকুরের একবার নিচের লেয়ারে। প্ল্যাকোইডাস পাওয়া যায় কোন শ্রেণীভুক্ত প্রাণীতে? আচ্ছা, একটিনোপটেরিজি মানে হচ্ছে ভাইয়া রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। রশ্মিময় পাখনা, রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, যেমন আমাদের রুই মাছ, কাতল মাছ যারা আছে এরা, ঠিক আছে? কন্ড্রিকথিস মানে হচ্ছে তরুণাস্থিময় মাছ। এই যে হাঙ্গর, চিনো না হাঙ্গর? হাঙ্গর হচ্ছে তরুণাস্থিময় মাছ। সার্কোপটেরিজি, এটা একটু মাংসল পিণ্ড পাখনা, পাখনা বিশিষ্ট মাছ, আমি পড়াবো এটা। তো আমরা এই তিনটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে পড়ি। আমরা ফার্স্টে কনরেক্টিসের ছন্দটা মনে রাখবো, এটা মনে রাখলে সবগুলো মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায়। এটা মনে রাখবে এভাবে, একটা ইয়াং প্লেয়ার বা তরুণ প্লেয়ার, একটা ইয়াং প্লেয়ার সে হেঁটে গেছে, তরুণ প্লেয়ার হেঁটে, একটা ইয়াং প্লেয়ার হেঁটে গেছে, কেন গেছে? ভালোবেসে, কারণ সে ফুল আনতে গেছে। তরুণ প্লেয়ার হেঁটে 5 থেকে 7 জোড়া ফুল আনলো। তরুণ একটা প্লেয়ার হেঁটে কতটুকু ফুল আনলো? 5 থেকে 7 জোড়া। তরুণ প্লেয়ার হেঁটে 5 থেকে 7 জোড়া ফুল আনলো। ভাইয়া খেয়াল করে দেখো, তরুণ মানে হচ্ছে তরুণাস্থিময় মাছ। তরুণ মানে কি? তরুণ মানে হচ্ছে তরুণাস্থিময় মাছ। প্লেয়ার মানে হচ্ছে ভাইয়া প্ল্যাকোয়েডাইস। প্লেয়ার মানে হচ্ছে প্ল্যাকোয়েডাইস। এই যে প্ল্যাকোয়েড বানানটা মনে হয় নাই, ওকে সমস্যা নাই। এই যে প্ল্যাকোয়েডাইস, তাহলে তরুণাস্থিময় মাছের আইস কেমন হবে? প্ল্যাকোয়েড। হেঁটে মানে হ্যাটারো সার্কেল। লেস কেমন হবে? হ্যাটারো সার্কেল। এই যে দেখতে অসমান, ভাগ করলে উপরে বড় নিচে ছোট, দেখছো? এরকম লেস হ্যাটারো সার্কেল। ফুলকা কতটুকু? 5 থেকে 7 জোড়া। তার মানে এগুলো সব হচ্ছে তরুণাস্থিময় মাছ বা কন্ড্রিকথিস জাতীয় মাছের বৈশিষ্ট্য, হাঙ্গরের বৈশিষ্ট্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই একটিনোপটেরিজির বৈশিষ্ট্য কি হবে? তার উল্টা। তাহলে তরুণাস্থির জায়গায় হবে অস্থিময় মাছ। আইস প্ল্যাকয়েড না হয়ে হবে কি? আইস প্ল্যাকয়েড না হয়ে হবে সাইক্লয়েড বা টিনয়েড, ঠিক আছে? লেজ হেটারো সার্কেল না হয়ে হবে হোমো সার্কেল। হোমো সার্কেল মানে কি? উপরে নিচে সমান। রুই মাছ দেখছো না, এই যে উপরে নিচে লেজ সমান। ফুলকার অন্ধ্র 5 থেকে 7 জোড়া না হয়ে 4 জোড়া ফুলকা, 4 জোড়া ফুলকা, ঠিক আছে? এই হচ্ছে অস্থিময় মাছের বৈশিষ্ট্য। এই হচ্ছে মোটামুটি আমাদের, তাহলে আমাদের একটিনোপটেরিজি বা অস্থিময় মাছও পড়া শেষ। আমরা একটা ছন্দ মনে রাখবো, কোনটা? তরুণ অস্থিময় মাছ। আমি এটা বেসিক ক্লাসে আমি অনেক পড়াইছি, তো যারা আমার ক্লাসটাই করো নাই তাদের জন্য বলে দিলাম। তরুণ প্লেয়ার হেঁটে 5 থেকে 7 জোড়া ফুল আনলো। তরুণ প্লেয়ার, ইয়াং প্লেয়ার হেঁটে 5 থেকে 7 জোড়া ফুল আনলো, মুখস্থ করো। তরুণ প্লেয়ার হেঁটে 5 থেকে 7 জোড়া ফুল আনলো। তরুণ মানে হচ্ছে তরুণ অস্থিময়, প্লেয়ার মানে হচ্ছে আইস প্ল্যাকয়েড,
হেঁটে মানে হচ্ছে হেটারো সার্কেল, লেজ, লেজ কেমন হেটারো সার্কেল, সমান না আর কি, ফুলকা 5 থেকে 7 জোড়া ফুলকা রন্ধ্র, শেষ। এটার উল্টা হচ্ছে অস্থিময় মাছ, ঠিক আছে। আচ্ছা, সার্কোপটেরিজি যারা আছে, এটা মনে রাখার টেকনিক হচ্ছে সার্কাসে, মনে রাখবা, মানে সার্কাস মানে তো সার্কাসে, সার্কোপটেরিজি সার্কাসে ডাইনি আছে, সে অস্থির গান গায়, অস্থির সেই লেভেলের গান গায়। সার্কাসে ডাইনি অস্থির গান গায়। ভাইয়া সার্কাসে মানে হলো সার্কোপটেরিজি, ডাইনি মানে ডাইফি সার্কাল, লেস কেমন হবে ডাইফি সার্কাল, ছন্দ মনে রাখলে এমনি পারবা, ডাইফি সার্কাল। অস্থি মানে অস্থিময় মাছ, এই মাছগুলো কি তরুণ অস্থি নাকি অস্থি, অস্থি দিয়ে তৈরি হয়। গান মানে হচ্ছে গ্যানোয়েড, এদের আইস কি প্ল্যাকোয়েড, সাইক্লোয়েড, টিনোয়েড না গ্যানোয়েড, উত্তর হচ্ছে গ্যানোয়েড। ছন্দটা মনে রাখলে তুমি ইনশাল্লাহ ইজিলি পারবা, ঠিক আছে। এগুলোর বাইরে সাধারণত এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসে না, এই মোটামুটি এর ভিতর থেকে সাধারণত ম্যাক্সিমাম বোর্ডেই নর্মালি প্রশ্নগুলো আসে। তো আলহামদুলিল্লাহ সবাই পারবা ইনশাল্লাহ। আচ্ছা, তো এখানে প্ল্যাকোডাইসটা বুঝছোই, একবার ইজি, ওই যে তরুণ প্লেয়ার মানে প্ল্যাকোডাইস, উত্তর হচ্ছে কনড্রেকথিস, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে ভাই, আমি অ্যান্সারটা বলে দিলাম, আমার মনে হয় অ্যান্সার তুমি এমনি পারবা। কনড্রেকথিস শ্রেণীর প্রাণীদের ফুলকা রন্ধ্রের সংখ্যা মাত্র পড়ে আসছি 5 থেকে 7 জোড়া। এই যে তরুণ প্লেয়ার হেঁটে 5 থেকে 7 জোড়া ফুল আনলো, এই যে কনড্রেকথিস মানে তো তরুণ অস্থিময়, তরুণ প্লেয়ার, তরুণ প্লেয়ার হেঁটে 5 থেকে 7 জোড়া ফুল আনছে, ভেরি গুড, ভেরি গুড। কোনটির পুচ্ছ পাখনা হেটারো সার্কেল ধরনের, হেটারো সার্কেল, লেজ হেটারো সার্কেল। ভাইয়া পুচ্ছ পাখনা দিয়ে কিন্তু মাছ চলাচল করে, মনে রাখবা, মাছের প্রধান চলনাঙ্গ, মাছের কিন্তু প্রধান চলনাঙ্গ হচ্ছে পুচ্ছ পাখনা। আচ্ছা, হেটারো সার্কেল কোনটা, ওই যে তরুণ প্লেয়ার হেঁটে, তরুণ অস্থিময় মাছ, তরুণ অস্থিময় মাছ কোনটা, হাঙ্গর, কনড্রিকথিস, ঠিক আছে, ডান। নিম্নে কোনটি ডিম্ব জরেউস প্রাণী, হাঙ্গর। কারণ কি, ওরা ডিম দেয় ঠিক আছে, কিন্তু ডিম কিন্তু জ্বরে আছে ভিতরেই, ডিম দেওয়ার পরে ভিতরেই এরপর বাচ্চা ফুটে, এবং সেই বাচ্চা কিন্তু সে তারপর প্রসবের মাধ্যমে বের হয়, ঠিক আছে। পরে সে বাচ্চা দুধ খায়, মায়ের দুধ খায়, তিমির ক্ষেত্রে শুনতো, তিমির ক্ষেত্রে দুধ খায়। তো এই হচ্ছে কাহিনী, ডিম্ব জরায়ুস মানে ডিম দেয়, ডিম দিয়ে তারপর সেখান থেকে ডিম ফুটে বাচ্চা বের হয়, ভিতরেই ভিতরেই জরায়ুর ভিতরেই, এই জন্য ডিম্ব জরায়ুস প্রাণী বলে। আর নর্মাল বাকি মাছগুলো, রুই মাছ কি করে, ডিম দিয়ে দেয়, পরবর্তীতে ডিম থেকে বাচ্চা বের হয় পানির মধ্যে, তাই না, কিন্তু এটা বলে এমন না, এটা ভিতরেই বাচ্চা বের হয়, ডিম এবং জরায়ুস একসাথে, এই জন্য ডিম্ব জরায়ুস প্রাণী, ঠিক আছে। রশ্মিময় পাখনা বিশিষ্ট, এটা তো বলছি, আগেই বলে আসছি, একটিনোপটেরিজি মানে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, যে রুই মাছ কাতল মাছ যারা আছে, ওদের পাখনার মধ্যে, এই যে পাখনার মধ্যে এরকম রশ্মি থাকে, যে রেয়ে থাকে রশ্মি, এবং দেখবে লেখা আছে রুই মাছের বেলা তোমরা পড়েছো না, পুচ্ছ পাখনায় প্রায় 19টা পাখনা রশ্মি আছে, শ্রোণী পাখনায় 9টা আছে, এরকম এরকম পাখনা রশ্মি কথা বলা আছে। রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ হচ্ছে একটিনোপটেরিজি, রুই মাছ কাতল মাছ এরা। একটোথার্মিক প্রাণী কোনটা ভাইয়া, একটোথার্মিক মানে, একটো মানে বাহির, থার্মো মানে টেম্পারেচার, বাহিরের সাথে টেম্পারেচার উঠানামা করে। ধরো তুমি গরম পানিতে গেছো, তোমার বডির টেম্পারেচার হট হয়ে যাবে, বাইরে মানে ভিতরে তোমার টেম্পারেচারটা হট হয়ে যাবে। তুমি ঠান্ডা পানিতে গেছো, ঠান্ডার মাধ্যমে ওই ঠান্ডাতে ভিতরে পুরো পুরো টেম্পারেচার কোল্ড হয়ে গেছে। এটা হচ্ছে ব্যাঙের ক্ষেত্রে হয়, ব্যাঙের ক্ষেত্রে, মানুষে হয় না। মানুষ যখন ধরো প্রচন্ড বরফের অঞ্চলে গেছে, তার ভিতরে রক্ত কিন্তু গরমই থাকে। সে মনে করো প্রচন্ড, ধরো 50 ডিগ্রি তাপমাত্রা কত কোনো জায়গায় গেছে, মরুভূমিতে গেছে, ওর বডির যে টেম্পারেচার 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস মানুষের, এটা ফিক্স থাকে। এটা যদি কোনো চেঞ্জ হয়, সে তো বাঁচবে না, অবস্থা খারাপে মারা যাবে। বাট তার টেম্পারেচারটা ফিক্স থাকে, গরমে যে ঠান্ডা যায়, স্কিন এমনভাবে এটা প্রোটেকশন দেয় যেন তার ভিতরে টেম্পারেচারটা সেম থাকে। বাট ব্যাঙের ক্ষেত্রে যেটা হয়, তারা যখন ঠান্ডা যায়, শরীরের টেম্পারেচার ঠান্ডা হয়ে যায়, গরমে গেলে গরম হয়ে যায়। এই যে বাইরের সাথে তাপমাত্রা, শরীরের তাপমাত্রা উঠানামা করে, এদেরকে বলা হয় একটোথার্মিক। সো উত্তর দেখো লেখা আছে সোনা ব্যাঙ, এই যে ব্যাঙ আছে এখানে। সো উভচর যারা আছে ভাইয়া, এমফিবিয়া যারা আছে, এমফিবিয়া বা উভচর, ওদের হচ্ছে এরকম টেম্পারেচারটা উঠানামা করে, এরা হচ্ছে একটোথার্মিক। তাহলে মনে রাখবা, প্রথম এন্ডোথার্মিক কারা, প্রথম এন্ডোথার্মিক বা সমষ্ণ শ্রেণীত প্রাণী হচ্ছে পাখি, পাখির পরেই হচ্ছে মানুষ। তাহলে পাখি এবং মানুষ তারা হচ্ছে এন্ডোথার্মিক, টেম্পারেচারটা ভিতরে ফিক্সড করা, এন্ডো ভিতরে, ভিতরে অলওয়েজ টেম্পারেচার ফিক্সড করা, এবং এদের দুজনেরই গরম রক্ত। এই জন্য পরীক্ষা আসে কিন্তু, হ্যাঁ, সমষ্ণ শোণিত প্রাণী, সমষ্ণ শোণিত, এই যে লিখবে লেখা আছে, সূত্র হচ্ছে পাখি এবং মানুষ, এন্ডোথার্মিক বললে, আর বাকিরা হচ্ছে একটোথার্মিক। আমাদের এখানে উদাহরণ হচ্ছে উভচর। সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড দেখতে পাওয়া যায় কোন সরীসৃপে, দেখো নর্মালি মনে রাখবা, সকল সরীসৃপে, নর্মালি সকল সরীসৃপে অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ, অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠের হৃৎপিণ্ড। ব্যতিক্রম হচ্ছে কুমির, এটা কিন্তু পরীক্ষা আসে, এবং এটা ঢাকা বোর্ডে যখন আসছে না ভাইয়া, এর পরের বছরই মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, তো খুবই ইম্পর্টেন্ট। তাহলে কুমিরের মধ্যে হচ্ছে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ, হয় যে কুমির, উত্তর হচ্ছে কুমির।
নর্মালি অসম্পূর্ণ চাল সকল সরীসৃপের মধ্যে ব্যতিক্রম খালি কুমির। ঠিক আছে। আচ্ছা, এই সিরিয়ালটা তো তোমরা মোটামুটি সবাই মনে হয় পারো, তাই না? আচ্ছা, তো দেখো তোমাদের মাছের বেলায় পড়ছিল না, মাছ মাছ হচ্ছে 2 প্রকোষ্ঠ, এরপরে উভচর, উভচর হচ্ছে 3 প্রকোষ্ঠ, হার্ট আস্তে আস্তে উন্নত হয়। সরীসৃপ, সরীসৃপে হচ্ছে অসম্পূর্ণ 4 আর ব্যতিক্রম হচ্ছে কুমির, এটা মাত্র বললাম। সরীসৃপের পরে হচ্ছে মনে করো পাখি, পাখি হচ্ছে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ, মানুষের সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ। আস্তে আস্তে কিন্তু হার্ট ডেভেলপ হয়েছে, হার্টের প্রকোষ্ঠ বাড়ছে, উন্নত হয়েছে। অনেক এমসি। তাহলে পরের প্রশ্নে যাই। বলছে উভচরের লোহিত রক্তকণিকায় কোন বৈশিষ্ট্যটি অনুপস্থিত? মোটামুটি খুবই তোমার একটা ভালো প্রশ্ন, কারণ কি আমাদের লোহিত রক্তকণিকার সাথে ওদের লোহিত রক্তকণিকার খুবই অল্প পার্থক্য, ভালোই পার্থক্য। কিরকম দেখো, আমাদের আরবিসির মধ্যে হিমোগ্লোবিন আছে, তাই না? লাল রঙের, পড়ছো না এগুলো? নিউক্লিয়াস নাই লোহিত রক্তকণিকা, কিন্তু ওদের ডিম্বাকার সাইজ ভেরি গুড, নিউক্লিয়াস যুক্ত লাল বর্ণের ভেরি গুড, কিন্তু দ্বি অবতল না ভাইয়া, ওদেরটা হচ্ছে দ্বি উত্তল আকৃতির, দ্বি উত্তল। এই যে অ্যান্সার হচ্ছে আমাদের দ্বি উত্তল। এখানে বলছে কোন বৈশিষ্ট্যটি অনুপস্থিত, মানে কোনটা সত্য না, তাহলে উত্তর হচ্ছে এটা দ্বি অবতল না, আসলে এটা দ্বি উত্তল। সো উভচর বা এমফিবিয়া যারা আছে ওদের কিন্তু লোহিত রক্তকণিকা দ্বি উত্তল, অবতল না। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখবে, নিউক্লিয়াস যুক্ত কিন্তু। আমাদের আরবিসি নিউক্লিয়াস নাই, ওদের নিউক্লিয়াস যুক্ত। ঠিক আছে, ডান। এভিস এর বৈশিষ্ট্য হচ্ছে, এভিস মানে পাখি, আগেই বলছি পাখিদের, তোমাদের একটু আগে পড়ে আসছি ভাইয়া, পাখি হচ্ছে গরম রক্ত, বলেছি না, পাখি এবং মানুষ গরম রক্ত, এই জন্যই মশকি আমাদের কামড়ায়, পাখিরাও কামড়ায়, মানুষেরও কামড়ায়। উষ্ণ রক্তবিষ্ট প্রাণী, রাইট। দেহ লোমে আবৃত, রাইট। অস্থি বায়ুপূর্ণ, রাইট, বায়ুপূর্ণ বলেই তো হালকা, এই জন্য পাখি উঠতে পারে। সো আমাদের এখানে অ্যান্সার 1 2 3 তিনটাই ঠিক আছে। তাহলে পরের প্রশ্ন দেখো, আর্থ্রোপোডা পর্বের রেচনাঙ্গ কোনটা? মালপিজা নালিকা থাকে, আমরা সবাই জানি মালপিজা নালিকা আছে, সবাই জানি। কক্সাল গ্রন্থি বা সবুজ গ্রন্থি থাকে, উত্তর হচ্ছে 1 এবং 2, উত্তর হচ্ছে 1 এবং 2, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন যাই। রক্ত সংবহন তন্ত্র এবং শ্বসনতন্ত্র অনুপস্থিত থাকে কোথায়? মনে রাখবা, কোন কৃমির মধ্যে, একটা সহজ কথা মনে রাখবা, কোন কৃমির মধ্যে রক্ত সংবহনতন্ত্র বা শ্বসনতন্ত্র থাকবে না, রক্ত সংবহনতন্ত্র বা শ্বসনতন্ত্র থাকবে না। হার্ট এবং লাং, আমাদের উপরে যেগুলো আছে ফুসফুসের সাথে মাঝখানে হার্ট, তাই না, এই অংশটা কৃমির মধ্যে থাকবে না, এভাবে মনে রাখবা। মানুষের উপরে এই অংশটা, দুই পাশে হচ্ছে আমাদের লাংস বা ফুসফুস, মাঝখানে হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড, এই দুইটা জিনিস হচ্ছে সম্পর্ক নাই কৃমিতে। সূত্র হচ্ছে কৃমি কি কি আছে দেখো তো, নেমাটোডা মানে কৃমি, প্লাটিহেল মিনথেক্স কৃমি 3 নম্বর, এবং 4 নম্বর ফিতা কৃমি, চ্যাপ্টা কৃমি, সুতা কৃমি সব এখানে আছে, তাই না। সূত্র হচ্ছে আমাদের 1 এবং 2, এটা হচ্ছে আমাদের উত্তর। এদের মধ্যে রক্ত সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র কোনোটাই নাই, ঠিক আছে, ডান। পরেরটা আসি। প্রকৃত সিলোমযুক্ত প্রাণীর, খুব সুন্দর একটা প্রশ্ন। প্রকৃত সিলোমযুক্ত প্রাণীর দেহ গহ্বর, প্রকৃত সিলোম মানে সিলোম আছে, গুড, খালি, দেহ গহ্বর পেরিটোনিয়াম দ্বারা আবৃত, ভেরি ইম্পর্টেন্ট। সিলোম যে আবরণ দিয়ে আবৃত থাকে তাকে বলা হয় পেরিটোনিয়াম, গুড, রাইট। দেহ গহ্বর মেসেনকাইম দ্বারা পূর্ণ, নাউজুবিল্লাহ। যদি মেসেনকাইম দিয়ে পূর্ণই হয় তাহলে সে সিলোম কি থাকবে? সে তো সিলোমই হবে না, সে তো হয়ে যাবে তোমার অ্যাসিলোমেট। সিলোম মানে খালি জায়গা, তো এটা হবে না, ক্রস। তাহলে বুঝতে পারছি 1 আর 3 হবে। তারপর আমরা একটু চেক করে দেবো। উদাহরণ হচ্ছে এনরিডাপার প্রাণী, আমরা জানি 1 2 3 তার হচ্ছে সিলোম নাই। 4 নাম্বারটা হচ্ছে অপ্রকৃত সিলোম, বাকি সবাই হচ্ছে সিলোম যুক্ত, প্রকৃত সিলোম প্রাণী। সো আমাদের অবশ্যই এনরিডা এখানে আছে, উত্তর হচ্ছে 1 এবং 3। আমরা অনেক সময় যে একটা অ্যান্সার ক্রস হলে অটোমেটিক্যালি বুঝে যাই বাকি দুইটা উত্তর, তারপর একটু দেখা আর কি। আচ্ছা, এরপরের প্রশ্নটা হচ্ছে আমাদের স্কাইফা। স্কাইফার প্রশ্নটা খেয়াল করো। বলছে স্কাইফা বলছে যে পরিফেরা পরের প্রাণী, বলছে অরীয় প্রতিসাম্য প্রদর্শন করে স্পঞ্জসিল নামক দেহ গঠিত। চলে আসে, আমরা আগে বুঝতে হবে স্কাইফাটা কি। স্কাইফা হচ্ছে পরিফেরা, স্কাইফা হচ্ছে পরিফেরা পর্বের প্রাণী। সো পরিফেরা পর্বের প্রাণী আমরা এটা যখন বুঝে যাব, আমরা বুঝতে পারছি স্পঞ্জ, স্পঞ্জ জাতীয় শব্দগুলো সব পরিফেরাতে। 1 আর 3 উত্তর, কারণ অরীয় প্রতিসাম্যতা হাইড্রা, নিডারিয়া ওদের মধ্যে জেলিফিশ, তাই না। আচ্ছা, এখন ধরো পরীক্ষায় তুমি চিনো না স্কাইফা, উত্তর হচ্ছে 1 আর 3। আচ্ছা, এখন ধরো পরীক্ষায় তুমি জানো না স্কাইফা মানে কি, ভুলে গেছো, হইতে পারে না, এমন প্রশ্ন আসছে। তুমি দেখো এখানে 3টা অপশনের মধ্যে 2টা অপশনের মধ্যে মিল আছে, একটার মধ্যে মিল নাই। পরিফেরা যে কথা, স্পঞ্জ একই কথা, তার মানে এই যেটাই হবে এই দুইটা একসাথে। আর অরীয় প্রতিসাম্য টোটালি আলাদা। তো তুমি যদি কিছুই না পারো, দেখতে পাচ্ছ অপশনগুলোতে 2টা জিনিস অবশ্যই 1 হইতে হবে, কমপক্ষে 2টা 1 হইতে হবে, অথবা 3টাই 1 হইতে হবে, তাই না, 3টাই সঠিক, অথবা কমপক্ষে 2টা সঠিক। 2টা যদি সঠিক হইতে হয়, বুঝতে পারছো এর সাথে এটা হচ্ছে একমাত্র মিল আছে, এটা কিন্তু কোনো মিল নাই। অরীয় প্রতিসাম্যতা তোমাকে ভাই পড়াইছি, নিডারিয়া, হাইড্রা, জেলিফিশ। তো তখন তোমাকে
বাধ্য হয়ে এরকম মিল জাতীয় জিনিসটা অ্যান্সার করতে হবে, মনে রাখবা। এটাও কিন্তু একটা টেকনিক। অনেকে আছে যে প্রশ্ন সব কমন পড়ে না, তারপরেও সেই টেকনিক খাটায় ওই অপশন বাদ দিয়ে বা এরকম মিল দিয়ে সে অ্যান্সার করবে, অনেক সময় তার নাম্বার উঠে ফেলে। সো এটা তোমাকে অনেক সময় করা লাগতে পারে, পরীক্ষায় দুই একটা প্রশ্ন হইতে পারে না, একটু আনকমন আসছে, তখন এইভাবে তুমি টেকনিক খাটায় বাদ দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? তো ইনশাল্লাহ পারবা। নেক্সট, রেডুলা কোন পর্বে প্রাণী দেখা যায়? তোমাদেরকে ভাই আগেই বলছিলাম, রেডুলা হচ্ছে ওই যে শামুক বাড়িতে জিব্বা পড়াইছিলাম না? রেডুলা দেখা যাবে কোথায়? আমাদের ওই যে মলাস্কা যারা আছে, শামুক, জোক এবং অক্টোপাস। আচ্ছা, এই যে অক্টোপাস, মলাস্কা, শামুক ও মলাস্কা, কিন্তু জোক কিন্তু এনিলিডা পরের প্রাণীতে, মলাস্কা না। জোক, ক্যাচো, এরা হচ্ছে কোথায়? এনিলিডা পরের প্রাণীতে। বুঝতে পারছো ভাই? উদাহরণ থেকে যে প্রশ্ন আসে, দেখছো? সেই জন্য উদাহরণগুলো কিন্তু খেয়াল করবা, অনেকে উদাহরণ পড়ে না। এবং সিকিউতে উদাহরণ থেকে প্রশ্ন আসবে, সিকিউতে তোমাকে বলবে না যে এনলিডার মধ্যে এনলিডা এবং আর্থ্রোপোডা পার্থক্য লিখো, উদাহরণ দিয়ে বলবে তাদের পর্বগুলোর মধ্যে পার্থক্য লিখো। তো উদাহরণ যেগুলো আমি তোমাকে এতক্ষণ ধরে পড়াইছি ক্লাসের মধ্যে, এগুলোই ম্যাক্সিমাম সময় আসে, বুঝছো? আচ্ছা, উত্তর হচ্ছে আমাদের 1 এবং 3। এই যোগ, ক্যাচো খুবই কমন, এনলিডা তুমি দেখছো না, এর আগে কতবার যোগ ক্যাচো কথা আসছে। আচ্ছা, একাই নোডারমাটা পর্বের বৈশিষ্ট্য, মানে একাই নোডারমাটা মানে কন্টক বা ওই স্টারফিশ, মানে স্টারফিশের কথা, এরকম 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 এরকম। দেখো বলছে অরীয় প্রতিসম, এটা বাদ। সে হচ্ছে পঞ্চঅরীয় প্রতিসম, তাই না? বাদ, অরীয় হবে না। পানি সংবহন থাকে, নালিকা পথ থাকে, উত্তর হচ্ছে 2, 3। নালিকা পথ মানে টিউব ফিট পড়াইছি। তুমি একটা বাদ দিলে অটোমেটিক দুইটা, বাকি দুইটা উত্তর। আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য হচ্ছে এদের ট্রাকিয়ে থাকে, হ্যাঁ, এবং এই ট্রাকিয়ে কিন্তু ওদের প্রধান শ্বসন অঙ্গ, ওদের কিন্তু ফুসফুস থাকে না, হ্যাঁ, ওদের কিন্তু প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে ট্রাকিয়াই। মেলপিজে নালিকা, ভেরি গুড, এটা দিয়ে ওরা রেচন রেচন অঙ্গ ওদের। পানি সংবহন থাকে না বলছে, আচ্ছা আমাকে একটু চেক করে দেখতে হবে প্রশ্ন ঠিক আছে কিনা। হুম, থাকে না আছে, গুড। এটা কিন্তু কেউ ভাইব না যে ভাই থাকে বলছে, থাকে না কিন্তু লিখছে, রাইট? থাকে না তো, থাকে কার মধ্যে? থাকে একাই নোডারমাটার মধ্যে। এই পানি সংবহন তন্ত্র কার থাকে? একাই নোডারমাটায়। আর্থ্রোপোডা থাকে না, গুড। তাহলে 1, 2, 3 তিনটেই উত্তর। ভালো প্রশ্ন, কিন্তু তোমাকে পেঁচানোর জন্য ভালো আটকানোর চেষ্টা করছে। আচ্ছা, সো আমি অ্যাকচুয়ালি তোমাকে মেইন পার্ট পুরোটাই পড়াই ফেলছি, এখন জাস্ট এই বহুপদী টাইপের যেগুলো আছে দেখাচ্ছি, যে এগুলো যদি আসে তখন কিভাবে অ্যাপ্রোচ করবা, কিভাবে এগুলো আগাবা। ম্যাক্সিমাম এমসিকিউ কিন্তু আলহামদুলিল্লাহ পড়ানো হয়ে গেছে, যতটুকু ভাইয়া এই অধ্যায়ে পড়াইছি, অনেক পড়াইছি। তুমি বিশ্বাস করতে পারবা না, আমার মনে হয় ক্লাস 1 ঘন্টা 10 মিনিটের মতো হয় কিনা, আমি নট শিওর। তো দেখবা ইনশাল্লাহ এই সময়ের মধ্যে তুমি যদি টু এক্সপিড যার ভালো পড়া আছে 30 মিনিটের মতো লাগবে, 35 মিনিট লাগবে, বা যার ধরো একটু কম পড়া আছে 1 ঘন্টা 10 মিনিট সময় দিলে তুমি এখন খুব ভালো লেভেলে তুমি এই অধ্যায়টা পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? রক্ত সংবহন ও শ্বসনতন্ত্র অনুপস্থিত, বলছিলাম আগে, কৃমির মধ্যে নাই। কৃমি হচ্ছে নেমাটোডা, কৃমি হচ্ছে প্লাটিহেলমিনথেস। উত্তর হচ্ছে 1 আর 3, 1 আর 3 আগেই বলছিলাম, তাই না? সো এটা কিন্তু খুব কমনলি পরীক্ষা আসতেছে, বিভিন্ন বোর্ডে আসতেছে। আশা করি ইনশাল্লাহ পারবো, এবং তোমাদের কোনো না কোনো বোর্ডে আসবে। একটা উদ্দীপক থেকে প্রশ্ন আমি ভাবছি করাবো, সেজন্য উদ্দীপকটা এখানে দেখতে পাচ্ছ। পৃথিবীতে বলছে এক ধরনের মেরুদণ্ডী প্রাণী রয়েছে যারা জীবনের প্রথম পর্যায়ে, শুরুতে ফুলকা, প্রথম পর্যায়ে ফুলকা, আমি মেইন জায়গাগুলো দেখাচ্ছি, দেখো। প্রথম পর্যায়ে ফুলকা, পরবর্তী পর্যায়ে ফুসফুস। ফুলকাও আছে, ফুসফুসও আছে, দুইটা পর্যায়ে থাকুক, ছিল তো দুইটা আছে, তার মানে উভচর, এমফিবিয়া, পানিতেও চলতে পারছে শুরুতে, পরবর্তী স্থলে উভচর। উল্লেখিত প্রাণী কোন শ্রেণীভুক্ত? উভচর। উভচর মানে হচ্ছে অ্যামফিবিয়া, ঠিক আছে? কারণ ফুলকা ছিল মানে পানিতে, পরবর্তীতে ফুসফুস আছে মানে স্থলে, উত্তর হচ্ছে উভচর। উদ্দীপকে উল্লেখিত শ্রেণীর প্রাণীদের রক্ত শীতল প্রকৃতির, রাইট, আমরা জানি। গরম রক্তকার পড়েছি, বলতো গরম রক্তকার? গরম রক্ত হচ্ছে মানুষের, পাখির, ওদের গরম রক্ত না। আঙ্গুল নখর যুক্ত হচ্ছে, এটা ভুয়া কথা, উভচরের আঙ্গুল নখর নাই। আঙ্গুলে আসলে নখর যুক্ত কথাটা, নখর নাই এটা আসলে বলাটাও মুশকিল, না বলা মুশকিল না, নখর নাই। নখর আছে হচ্ছে তোমার ওই পরেরটাতে, সরীসৃপের মধ্যে, এদের নখর নাই। জাস্ট কাহিনীটা একটু মনে রাখো, ওদের সামনে 4টা আঙ্গুল, পিছনে পায়ে প্রত্যেকটা 5টা করে আঙ্গুল থাকে। 4-5 ব্যালেন্স নাই, আমাদের এরকম 5-5-5 এরকম ব্যালেন্স না। সামনে 4টা আঙ্গুল, পিছনে 5টা, অগ্রপদে 4টা করে আঙ্গুল, পিছনের পদে 5টা করে আঙ্গুল থাকে। আর যারা সরীসৃপ, এটা একটু উন্নত, তাদের মধ্যে আঙ্গুলের নখর আছে। সরীসৃপের আঙ্গুলে আবার নখ আছে, এবং ওদের 5টা করেই, সামনে 5টা আঙ্গুল, পিছনে 5টা আঙ্গুল, এগুলো নখও আছে। তাহলে ভেরি গুড, আঙ্গুল নখরযুক্ত হবে না, আঙ্গুল নখরবিহীন হবে। তাহলে আমাদের বুঝে গেছি উত্তর 1 এবং 3। 3 নম্বরটা আমরা পারি, হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ, তোমাকে ভাই দেখাইছি যে উভচর হচ্ছে 3 প্রকোষ্ঠ, সরীসৃপে গিয়ে একটু উন্নত, 4 হয় নাই, 3 এবং 4-এর মাঝামাঝি, অসম্পূর্ণ 4। ব্যতিক্রম কোনটা? কুমির, সম্পূর্ণ 4। আচ্ছা, এরপরে পাখি, পাখি দেখি 4টাই, মানুষের 4টাই। সো ডান।
রুই এবং হাঙ্গর উভয় মাছ হলেও এদের মধ্যে শ্রেণীবিন্যাসগত পার্থক্য আছে। আমরা জানি রুই মাছ হচ্ছে একটিনোপটেরিজি বা রশ্মিময় পাখনা বিশিষ্ট অস্থিময় মাছ। হাঙ্গর হচ্ছে কনরিকথিস গুড। প্রথম প্রাণীটি মানে হচ্ছে রুই মাছ একটিনোপটেরিজির অন্তর্গত, তাই না? আমি মাত্রই বললাম রুই মাছ হচ্ছে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ বা একটিনোপটেরিজি। তাহলে দেখতে পাচ্ছ এই একটিনোপটেরিজি, কনরিকথিস এগুলো থেকে প্রশ্ন খুব কমনলি এমসিকিউতে আসে। ওকে, ডান। বলছে দ্বিতীয় প্রাণী মানে হাঙ্গরের ক্ষেত্রে কি কি প্রযোজ্য? তুমি তো হাঙ্গরের টেকনিক পারো, কনড্রিকথিস বা তরুণাস্থিময় মাছ। তরুণ প্লেয়ার হেঁটে 5 থেকে 7 জোড়া ফুল আনলো, তাই না? তাহলে তরুণ প্লেয়ার মানে প্ল্যাকয়েড আইস, গুড। হেঁটে মানে লেজ হেটারো সার্কেল, ভেরি গুড। 4 জোড়া নাউজুবিল্লাহ, 5 থেকে 7 জোড়া হবে, তাই না? সো ডান, উত্তর হচ্ছে 1 আর 2। 1 আর 2, 4 জোড়া ফুলকার গন্ধ হচ্ছে রশ্মিময় পাখনা মানে রুই মাছের বেলায় একটিনোপটেরিজি, ঠিক আছে? ফুলকা থাকবে 4 জোড়া। তো এটা হচ্ছে ভাই আমাদের আজকের এই অধ্যায়। আশা করি সবার এই অধ্যায়টা কাজে লাগছে। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে ইনশাল্লাহ? তো আশা করি বাকি যে এমসিকিউ ক্লাসগুলো আছে এগুলো ইনশাল্লাহ করবা। তোমার পরীক্ষা ভালো হোক। আমি তোমাদের হামিম ভাইয়া আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।